শেখর ভাই, ক্লাস শুরু করে দেন। আচ্ছা, সবাইকে আরো একবার স্বাগত। তো গত ক্লাস অবধি আমরা মোটামুটি আমাদের ব্যাকরণের আহ, যে বর্ণনামূলক প্রশ্নগুলো আছে সেগুলো পর্যন্ত আমরা আলাপ আলোচনা করছিলাম, এবং আমরা বাক্যের কিছু প্রশ্ন দেখছিলাম, যে বাক্য রিলেটেড যে প্রশ্নগুলো যেগুলো আসে, যে বাক্য কাকে বলে, শাস্ত্র বাক্যের কি গুণাবলী থাকে, তারপরে আপনার এই প্রশ্নটাও দেখছিলাম যে গঠনগতভাবে বাক্য কত প্রকার, কি কি। আমরা মূলত আজকে এই জিনিসটা নিয়ে দেখবো, আর অর্থ অনুসারে যে বাক্য এগুলো দেখবো, কারণ আমাদের বাক্যের আহ, কি বলে পরিবর্তন যখন আসবে তখন এই জিনিস দুইটা লাগবে। তো আজকের ক্লাসটা খুব বেশি হবে মানে প্র্যাকটিস এর উপর ডিপেন্ড করে আর কি। হ্যাঁ, দেখেন, অর্থ অনুসারে বাক্যকে কয় ভাগে ভাগ করা যায় এটা বিভিন্ন ভাবে বিভিন্ন বইতে লিখছে। আপনারা যে কোনো একটা বই মানে আমাদের যে কারেন্ট ব্যাকরণ বই আছে সেটা রেফারেন্সও লিখতে পারেন, আগেরটাও লিখতে পারেন। তো সব থেকে বেশি যেগুলো পাওয়া গেছে সেটা রেসপেক্টে আমি এখানে এই সাতটার কথা লিখছি। নির্দেশকের মধ্যে অ্যাসার্টিভ নেগেটিভ দুইটাই আসে আর কি। প্রশ্নবোধক তো আমরা সবাই বুঝি, বিস্ময়বোধক বুঝি, তারপর এই নতুন কিছু জিনিস আছে, অনুজ্ঞাবাচক, প্রার্থনা সূচক, কার্যকারণাত্মক, সন্দেহবাচক। তো এইগুলো আমাদের পরিবর্তনের মধ্যে আসবে না। পরিবর্তনের মধ্যে মোটা দাগে আসে গঠন অনুসারে যে তিন প্রকার, সরল, জটিল, যৌগিক, এই তিনটা। মানে এই তিনটা অংশ থেকে বেশি পরীক্ষায় আসে। আর এছাড়া যেগুলোর ভিতরে আসতে পারে সেটা অস্তিবাচক, নেতিবাচক, তারপরে বিস্ময়সূচক, যেটা আছে এইগুলা। তো এটা আমরা প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো আসছে সেইগুলোর উপরে ডিপেন্ড করে কিছু জিনিস সলভ করলে আমাদের মোটামুটি একটা জায়গায় প্রিপারেশন দাঁড়ায় যাবে। এখন আমরা গতকাল এই সরল, জটিল আর যৌগিক বাক্য দেখছিলাম, কিন্তু আমরা দেখছিলাম যে বর্ণনামূলক প্রশ্ন আসলে আমরা কিভাবে লিখবো সেইটা, যে একটা করে সংজ্ঞা দিব আর উদাহরণ দিব। এখন আপনারা আমাকে একটা সরল বাক্যের উদাহরণ লিখে দেখান তো। সবাই একটা করে সরল বাক্যের উদাহরণ লেখেন চ্যাট বক্সে। যে কোনো একটা সরল বাক্যের উদাহরণ লেখেন। মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি। সূর্য অস্ত গেলে চাঁদ ভেসে ওঠে। ওকে। আর ছেলেটি অঙ্কে কাঁচা। আচ্ছা, যাই হোক, দেখেন প্রথমে যে ভাই যেটা এখানে বললেন যে মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি, এইটা যে সরল বাক্য, এইটা কি বুঝতে কারো সমস্যা আছে? এইটা প্রিলিতে আসা খুব কি বলে খুব কমন একটা কোশ্চেন। মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি। আমরা সবাই অসমাপিকা ক্রিয়া আর সমাপিকা ক্রিয়া বুঝি। অসমাপিকা আর সমাপিকা ক্রিয়া। ইংলিশে যেটা ফাইনাইট ভার্ব, আর একটা কি নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বের মধ্যে কি আছে, যেরকম জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ, এইগুলো। এখন এখানে মূল ভার্ব কোনটা? এই যে চুল বেঁধে দেয়নি কেউ, চুল বেঁধে দেয়নি।
মা ছিল না বলে, এই বলেটা যেটা এটা হচ্ছে এখানে নন ফাইনাইটের মতো ইউজ হয়েছে, কেউ তার চুল বেঁধে দেয়নি, এটা হচ্ছে আসল কথা। এখন আমাদের হচ্ছে সরল বাক্য যেরকম এইখানে একজন লিখছেন সূর্য অস্ত গেলে চাঁদ হেসে ওঠে। চাঁদ হেসে ওঠে এটাই হচ্ছে এখানে মূল বাক্য। ছেলেটি অঙ্কে কাঁচা। আচ্ছা, এখন যখন আমরা হচ্ছে জটিল বা মিশ্র বাক্য করব, আর যখন হচ্ছে যৌগিক বাক্য করব, জটিল বাক্যটা হচ্ছে আমরা ইংলিশের যেটাকে কমপ্লেক্স সেন্টেন্স বলি, আর এটা হচ্ছে যেটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলি। যৌগিক বাক্য আর জটিল বাক্যের মধ্যে বেসিক পার্থক্যটা কই দেখেন, এই দুইটার ক্ষেত্রে হচ্ছে একাধিক সমাপিকা ক্রিয়া থাকে, জটিল বাক্যও থাকে, যৌগিক বাক্যও থাকে। আমরা যদি একটা উদাহরণ দিয়ে দেখি, এই যে জটিল বা মিশ্র বাক্য কি বলছে, যে পরিশ্রম করে, তাহলে পরিশ্রম একজন করতেছে, এখানে একটা ভার্ব পাওয়া যাবে। সে সুখ লাভ করে, এখানে আর একটা ভার্ব পাওয়া যেতেছে, তাহলে দুইটা ভার্ব আছে। আমরা একটা যৌগিক বাক্য দেখি, সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি। বলে নাই এটাও একটা ভার্ব, এটাও একটা ভার্ব। এখন এই দুইটা পরস্পর দেখেন একটা কন্ডিশনের উপরে হচ্ছে যুক্ত করে দিছে, যে বলে নাই এই কারণ হচ্ছে বিপদে পড়ছে। ধনীদের ধন আছে কিন্তু তারা প্রায় কৃপণ হয়, কৃপণ হয়েছে এটা একটা ভার্ব আছে, ধন আছে এখানে একটা ভার্ব আছে। তার মানে আমার হচ্ছে যদি যৌগিক বাক্য করতে হয় তাহলে অবশ্যই দুইটা সমাপিকা ক্রিয়া লাগবে বা দুইটা ফাইনাইট ভার্ব লাগবে। এবং যৌগিক ক্রিয়ার বেলায় কি কাজ, এই যে দুইটা ফাইনাইট ভার্ব থাকবে বা সমাপিকা ক্রিয়া থাকবে, তাদের মধ্যে আমরা হচ্ছে যুক্ত করব অব্যয়সূচক শব্দ দিয়ে। এখন অব্যয়সূচক শব্দ কি আমরা গতদিন পড়ছিলাম না, যে সমুচ্চয় অব্যয়, অনুন্বয়ী অব্যয়, এর সমুচ্চয়দের মধ্যে কি দেখছিলাম, যে সংযোজক অব্যয়, বিয়োজক অব্যয়, সংকোচক অব্যয়। সংকোচক অব্যয় কি ছিল, কিংবা। সংযোজক ছিল কি, এবং। তারপরে বিয়োজক কি ছিল, অথবা। এইটা যেরকম এখানে দেখেন এবং ব্যবহার করছে, সে খুব শক্তিশালী এবং বুদ্ধিমান, মানে সে খুব শক্তিশালী এবং সে খুব বুদ্ধিমান, এটা বুঝাইছে। এখন এই এবং দিয়ে আমরা হচ্ছে দুইটা বাক্যকে কি করছি, যুক্ত করছি। এইটা হচ্ছে আমাদের জটিল বাক্য। তাহলে জটিল বাক্যের ক্ষেত্রে আমরা দুইটা সরল বাক্যকে জাস্ট জয়েন করে দিব। কিভাবে জয়েন করব, অব্যয়সূচক শব্দাংশ দিয়ে, যেগুলারে আমরা ইংরেজিতে কি বলি, ক্লজ মেকার বলি, বা হচ্ছে কনজাংশন দিয়ে অ্যাড করা বলি, সেইগুলা। এখন জটিল বাক্যের মধ্যে পার্থক্যটা কি, জটিল বাক্যের মধ্যে পার্থক্য হচ্ছে এইখানে হচ্ছে এই যে আপনারা যখন আপনাদের সর্বনাম পদ পড়াইছিলাম, তখন সাপেক্ষ সর্বনাম পড়ছিলাম, মনে আছে যারা এই ক্লাসটা করছিলেন, বলেন তো একটা সাপেক্ষ সর্বনামের উদাহরণ বলেন তো। যে, সে, যারা, তারা। যিনি, তিনি, হ্যাঁ। তো ওই সেই সাপেক্ষ সর্বনাম যেগুলা ছিল ওইগুলা সব জটিল বাক্যের মধ্যে আসবে। যেমন যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে, যত তত, যত পড়বে তত শিখবে, যে অপরাধ করে, সে যে অপরাধ করেছে, যে সে যে অপরাধ করেছে তা মুখ দেখে বুঝেছি। তারপর হচ্ছে যিনি, তিনি, যিনিও পরের উপকার করেন, এখানে তিনি পরিবর্তে তাকে, তাকে সবাই শ্রদ্ধা করে। তার মানে হচ্ছে দেখেন, যিনি পরের উপকার করেন তাকে সবাই শ্রদ্ধা করে, কাকে সবাই শ্রদ্ধা করে, এই ব্যক্তিকে। তার মানে এইখানে একটা মূল বাক্যের আন্ডারে একটা আশ্রিত খণ্ডবাক্য থাকে, আশ্রিত খণ্ডবাক্য থাকে। এই আশ্রিত খণ্ডবাক্যটা আসলে কোনটা, আমরা হচ্ছে ইংরেজিতে আপনার এরকম পড়ছিলাম না, নাউন ফ্রেজ বা নাউন ক্লজ, ধরেন নাউন ক্লজ বলি কারণ আমাদের ফাইনাল ভার্ব নিয়ে কাজ করা লাগবে, আমরা ক্লজ বলবো। নাউন ক্লজ ছিল, অ্যাডজেক্টিভ ক্লজ ছিল, অ্যাডভার্বিয়াল ক্লজ ছিল, ওই যে এই যে ক্লজ গুলা পড়ছেন, এইটাই বাংলায় হচ্ছে আশ্রিত খণ্ডবাক্য। ব্যাপারটা কি বুঝতে পারছেন, সেইটাই। তাহলে সেটা হচ্ছে, তাহলে জটিল বাক্যের ক্ষেত্রে কি হবে, একটা মূল বাক্যের আন্ডারে একটা আশ্রিত খণ্ডবাক্য থাকবে। যখন আমরা বর্ণনামূলক প্রশ্নের ভিতরে লিখবো, যে বাক্যের একটা প্রধান খণ্ডবাক্য থাকে এবং তাকে আশ্রয় বা অবলম্বন করে একাধিক খণ্ডবাক্য থাকতে পারে, এক বা একাধিক খণ্ডবাক্য থাকতে পারে, তখন সেটা হচ্ছে জটিল বাক্য বা মিশ্র বাক্য। সাপেক্ষ সর্বনাম দিয়ে যুক্ত থাকবে, যেটা আমরা একটু আগে পড়লাম। আচ্ছা, নিত্য এরা একই জিনিস, আমাদের এত ডিটেলে যাওয়ার দরকার নাই। আচ্ছা, আমরা এখন সরাসরি হচ্ছে কিছু উদাহরণে চলে যাব, মানে বাক্য রূপান্তরের ভিতরে চলে যাব। তার আগে বলেন যে দু একটা বাক্য আমি লিখি, দেখি আপনার হচ্ছে আহ এটা কি বাক্য সেটা বুঝতে পারেন কিনা।
তার প্রচুর ধন সম্পদ থাকলেও সে সুখী নয়। এটা কি বাক্য, এটা বলেন তো আগে। সরল বাক্য। আচ্ছা, এইটার একটু যৌগিক বাক্যে রূপান্তর করেন তো। যৌগিক বাক্যে রূপান্তর করেন এটাকে। তার প্রচুর ধন সম্পদ আছে, কিন্তু সে সুখী নয়। সুখী নয়, ওকে, নাইস। তাহলে আমরা এখানে হচ্ছে কিন্তু দিয়ে নিয়ে আসলাম, বললাম তার প্রচুর ধন সম্পদ আছে, এটা আমার হচ্ছে মূল বাক্য। আশ্রিত খণ্ড বাক্য কি কিন্তু সে সুখী নয়। দেখেন, যখন আমরা হচ্ছে সরল থেকে যৌগিকে যাব বা জটিলে যাব, আমাদের যে কোনো একটা জায়গাকে হচ্ছে ভাঙতে হবে। যে যেভাবে খুশি ভাঙতে পারেন। তার প্রচুর ধন সম্পদ থাকলেও সে সুখী নয়। এখানে বোঝা যাইতেছে যে দুইটা যে কথা বলছে, দুইটা কথা হচ্ছে কন্ট্রাডিক্টরি কথা। তার ধন সম্পদ আছে থাকলেও সে সুখী নয়, কিন্তু দিয়ে আমরা যোগ করে, যেহেতু কন্ট্রাডিক্টরি কথা, সে আমরা কিন্তু দিয়ে যুক্ত করলাম। এখন এই একই জিনিসটা যদি আমরা বলি, তার প্রচুর ধন সম্পদ না থাকলেও সে সুখী। হ্যাঁ, ধরেন তার প্রচুর ধন সম্পদ না থাকলেও সে সুখী, ধরেন এই পর্যন্ত। এবার এইটার একটু যৌগিক করেন তো। তার প্রচুর ধন সম্পদ আছে এবং সে সুখী। এবং সে সুখী, কারণ আমার এখানে কোনো কন্ট্রাডিক্টরি কথা নেই, আমরা শুধুমাত্র এবং দিয়ে হচ্ছে যুক্ত করে দিলাম, আমাদের যৌগিক বাক্য হইল। এবার এটারে একটু জটিল বা মিশ্র বাক্য করার চেষ্টা করেন। প্রথম হচ্ছে কালো কালিটা করেন, যে তার প্রচুর ধন সম্পদ থাকলেও সে সুখী নয়। এইটার আগে একটু ইয়ে করেন। যে প্রচুর ধন সম্পদের মালিক হয় সে সুখী নয়। এটা হচ্ছে জটিল হবে, যদিও তার প্রচুর ধন সম্পদ আছে তবুও তিনি সুখী নন। আচ্ছা, হ্যাঁ, তবুও বা তথাপি, যদিও তার প্রচুর ধন সম্পত্তি আছে তথাপি সুখী নয়। ওকে। আরেকজন যেটা যিনি বললেন যে কি বললেন ভাই, এটা আরেকবার একটু বলেন, প্রথমে যে বললেন যে যার হ্যাঁ, প্রচুর। যার ধন সম্পত্তি আছে সে সুখী নয়। আচ্ছা, দেখেন আপনার স্ট্রাকচারাল অনুসারে হচ্ছে এটা সঠিক। হ্যাঁ, যে যার প্রচুর ধন সম্পত্তি আছে সে সুখী নয়। এখন এটার ক্ষেত্রে সমস্যা কি, যে এটার হচ্ছে সবার ক্ষেত্রে বুঝাই দিল। এখন সবাই তো আসলে হচ্ছে এরকম না। কারো অনেক ধন সম্পত্তি থাকা সত্ত্বেও সে সুখ পাইতেও পারে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমরা যদিও তথাপি ওইভাবে করতে পারি, কিন্তু আপনি যদি এইভাবে করে দেন যে যার প্রচুর ধন সম্পত্তি আছে সে সুখী নয়, হ্যাঁ, সেটা স্ট্রাকচারালি কারেক্ট, নাম্বার কাটার কথা না। কিন্তু আমরা এটাকে কি দিয়ে করতে পারি, যে যদিও তার প্রচুর ধন সম্পত্তি আছে তবুও সে সুখী নয় বা তথাপি সে সুখী নয়। এটা কতগুলো আমরা প্র্যাকটিস করলে আমাদের হচ্ছে হাত চলে আসবে। যাই হোক, আপনারা আমার আহ ধারণা, যদিও তার প্রচুর ধন সম্পত্তি আছে তবুও সে সুখী নয়। আচ্ছা, আমার ধারণা যে আপনার মোটামুটি স্ট্রাকচারটা ক্লিয়ার হয়েছেন, যে সরলটা কিরকম। আমি আর একটা একটু লিখি, দেখি কি অবস্থা। আচ্ছা, আরো ইয়েতে যাই। উম, আচ্ছা, যদি সে নিরাপদ হয় তাহলে সে মুক্তি পাবে। আমারে প্রথম বলেন, এটা কি বাক্য? এটা জটিল বাক্য। জটিল বা মিশ্র? কিভাবে বুঝছি জটিল বা মিশ্র? যদি তাহলে কন্ডিশন দিয়ে দিচ্ছে ভাই। এখানে হ্যাঁ, সাপেক্ষ সর্বনাম। হ্যাঁ, আমরা এইভাবে বলবো যে আমাদের এখানে হচ্ছে সাপেক্ষ সর্বনাম আছে, যদি তাহলে সে, সুতরাং এটা হচ্ছে জটিল বা মিশ্র। ওকে, তাহলে এটারে অন্য দুইটা করে ফেলেন, প্রথমে সরল করেন আর তারপর হচ্ছে যৌগিক করেন। সরল হচ্ছে সে নিরপরাধী হলে মুক্তি পাবে।
সে নিরপরাধী হলে মুক্তি পাবে। আচ্ছা ঠিক আছে, এখানে একটা কথা আছে, আমি বলতেছি পরে। তারপরে সে নিরপরাধ, সুতরাং সে মুক্তি পাবে। সে নিরপরাধ, সুতরাং সে মুক্তি পাবে। এটা কি সরল বাক্য হয়েছে? সে আর ভাই যৌগিক নি- বলছে। হ্যাঁ, ঠিক আছে, ওকে। সরল তো একজনও বললো যেন যৌগিক বলছে। হ্যাঁ হ্যাঁ, সুতরাং সে মুক্তি পাবে, ওকে। সে নিরপরাধ, সুতরাং, বা সে নিরপরাধ এবং সে মুক্তি পাবে। সে নিরপরাধ, তাই সে মুক্তি পাবে। নিরপরাধী হবে না? হ্যাঁ, আমি এটাই বলতেছি, দাঁড়ান। না, নিরপরাধ তো হওয়ার কথা, নিরপরাধী যে ভুল না ওটা, নিরপরাধী। আচ্ছা দেখেন, লোকটি নিরপরাধী, হ্যাঁ, আর একটা হচ্ছে লোকটি নিরপরাধ। একটু ভালো করে তাকায় বলেন তো কোনটা শুদ্ধ। ভাই নিরপরাধ, লোকটি নিরপরাধ। মুক্তি নিরপরাধ। হ্যাঁ, হ্যাঁ, এই জন্য এটা বললাম যে এটা এখানে একটু কথা আছে। এটা হচ্ছে ভুল, লোকটি নিরপরাধ, এটা হচ্ছে নিরপরাধ হবে, লোকটি নিরপরাধ। এরকম আরো কিছু জিনিস আছে, এইটা যেরকম উম, ওই যে এইখানে, হ্যাঁ নিরোগী এখানে নীরব, কি এরকমই। হ্যাঁ নিরোগী হ্যাঁ হ্যাঁ, নীরব। আচ্ছা এইখানে কি সমস্যা আছে বলেন তো। আচ্ছা আমাদের এটা হচ্ছে ওইভাবে আইডেন্টিফাই করতে বলবেন, আমাদের দরকার নাই, আমরা মূল আলোচনায় যাই। আচ্ছা, এখানে শেষের দিকে যাই। হুম, এই যেগুলা হলুদ কালার দিয়ে করা আছে, এটা বাকি দুইটা করেন। সরল বাক্য, তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়েনি, এটার জটিল লেখেন আর যৌগিক লেখেন। যৌগিক হচ্ছে তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি। তার বয়স হয়েছে কিন্তু যৌগিক, ওকে। তারপরে যদিও তার বয়স যদিও বেড়ে তার বয়স গেছে হয়েছে কিন্তু তবুও তার তার বুদ্ধি বুদ্ধি নেই। বাড়েনি। ওকে, ঠিক আছে। আচ্ছা, কেউ কি হ্যান্ড রাইজ করছেন? কারো কিছু বলার থাকলে মাইক্রোফোন অন করে বলেন সরাসরি। সত্যবাদী বলেই তাকে সকলে বিশ্বাস করে, এটা আসলে কি বাক্য হইতে পারে? সরল না যৌগিক? সত্যবাদী সত্যবাদী বলেই বলে, তাকে সকলে বিশ্বাস এ করে। সরল, কিন্তু সকলে তাকে বিশ্বাস করে, এটা হচ্ছে আপনার আসল কথা। বিশ্বাস করে, দেখেন এই জায়গায় কিছু ঝামেলা আছে। যেরকম জর্জে প্রথমে এটাও যে যৌগিক উদাহরণটা, দেওয়া স্যার। আমি বলতেছি, প্রথমে আমরা যে উদাহরণটা বললাম না, যে মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি। এই যে মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি, এটা নিয়ে কিন্তু বহু মানে ক্যাচাল আছে, বিভিন্ন বড় বড় মানে বইতেই এগুলা ঝামেলা আছে। এইটার ফাইনাল কথা হচ্ছে এটা সরল বাক্য। হ্যাঁ, এটা কিভাবে আমরা ইয়া করব, আপনার যখন হচ্ছে, আপনারা তো ট্রান্সলেশনের ক্লাস করেন নাই, করলে এটা আমরা আরো ক্লিয়ার হবো। যখন নন ফাইনাইট অ্যাড করতে হয়, নন ফাইনাইটের কাজ হচ্ছে এক্সটেন্ড করা। এক্সটেন্ড করা মানে হচ্ছে আপনারে এক্সট্রা ইনফরমেশন দিতে হবে। সকলে তাকে বিশ্বাস করে, এইটা হচ্ছে আসল কথা। এখন সকলে তাকে কেন বিশ্বাস করে, একটা আলাদা ইনফরমেশন দেওয়া হয়েছে, সেটা হচ্ছে সত্যবাদী বলেই। এই যে সত্যবাদী বলেই, এইখানে এর মাঝখানে আপনার ইয়ে কই, ওই ফাইনাইট ভার্ব কই। এটারে যদি সরল বাক্য বাদে অন্য কিছু হইতে হয়, তাহলে একটা ফাইনাইট ভার্ব হওয়া লাগবে। তখন নাই নাই। যারা এটারে, হ্যাঁ যারা এটারে সরল বাক্য হিসাব করে না, তারা এই যে বলেই যেটারে, এইটারে হচ্ছে ভার্ব হিসাবে দেখায়। তা এইটা তো হচ্ছে ওই যে বলিয়া থেকে বলে ওইভাবে আসতে পারে, কিন্তু বলেই একটা প্রত্যয় বা ওই যে কি বলে বিভক্তি যুক্ত করে এইটার হচ্ছে নন ফাইনাইট করা হয়েছে। সেম এখানেও মা ছিল না বলে, হ্যাঁ, একটা কন্ডিশন দিয়ে দিছে, মানে কি বলে নন ফাইনাইট করা হয়েছে, অসমাপিকা করা হয়েছে, কেউ তার চুল বেঁধে দেয়নি। যাক, আমরা পরে আরেকটা দেখি। আচ্ছা, এইটা হচ্ছে কি,
এই যে দরিদ্র হলেও তার অন্তঃকরণ অতিশয় উচ্চ। দরিদ্র হলেও তার অন্তঃকরণ অতিশয় উচ্চ। আগে একটু বলেন তো এটা কি ধরনের বাক্য? সরল বাক্য। সরল বাক্য। তার অন্তঃকরণ অতিশয় উচ্চ। আমাদের মূল কথা হচ্ছে তার এই যে অন্তঃকরণ অতিশয় উচ্চ হলেও। আপনারা জাস্ট খালি চিন্তা করবেন, মানে জিরান পার্টিসিপল এইভাবে দিয়ে চিন্তা করবেন যে আমার এখানে হচ্ছে নন ফাইনাইট করছে কিনা। নন ফাইনাইট করলে ওটা নিয়ে আর ভেজালে পড়বে না, ওটাই সরল শেষ। আর বড় কথা হচ্ছে যে এটা যদি জটিল বা মিশ্র হইতে হয় তাহলে আমার হচ্ছে সাপেক্ষ সর্বনাম থাকতে হবে, অথবা এই যে কম্পাউন্ড সেন্টেন্স যখন ইংলিশে আমরা করি, আমি আগের দিনে এটা বলছিলাম, এই জিনিসগুলা দিয়ে হচ্ছে অ্যাড করতে হয়। ফর, এন্ড, তারপর হচ্ছে নর, বাট, অর, ইয়েট, আর সম্ভবত সিন্স না সো ভুলে গেলাম। যাই হোক, তো এইগুলা দিয়ে হচ্ছে অ্যাড করতে হয়। এগুলো হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স হতে গেলে এই অব্যয়গুলো আসে। বাংলা এরকম আসে এবং, তারপর হচ্ছে কিন্তু, অথবা, দেখেন এগুলা কিন্তু আসে। তা আমার এরকম কোনো কিছু এখানে নাই, তার মানে এটা হচ্ছে আমার ওই যৌগিক বাক্য না। আর যদি জটিল বাক্য হইতে হয় তাহলে তোমার সাপেক্ষ সর্বনাম লাগবে, সেটাও নাই, তার মানে এটা সরল বাক্য। আচ্ছা, এটা তো এখানে দেখা হয়ে গেল, এটা পারবেন, কঠিন না। এইটা করেন, দোষ স্বীকার করলে তোমাকে কোনো শাস্তি দেব না। ওটা আগে একজন একটু জটিল করেন। যদিও তুমি দোষ স্বীকার করেছো তবুও তোমাকে শাস্তি দিব না। দাঁড়ান দাঁড়ান, যদিও তুমি দোষ স্বীকার করেছো তো হলো না। আচ্ছা, যদি তুমি দোষ স্বীকার করো তবে তোমাকে কোনো শাস্তি দিব দেবো না। না। হ্যাঁ, এবার ঠিক আছে। যদি তুমি দোষ স্বীকার করো তাহলে তোমাকে কোনো শাস্তি দেবো না। আচ্ছা, এটা গেল আমাদের কি তবে যৌক্তিক? হবে নাকি তাহলে হবে? দুইটা যে কোনো কিছু। আচ্ছা, যৌগিক কি হবে এটার যৌগিক? চেষ্টা করেন। দোষ স্বীকার করো এবং তোমাকে কোনো শাস্তি দিব না। হ্যাঁ, এই তো সুন্দর, এবং দিয়ে add করে দিলাম। দোষ স্বীকার করো এবং তোমাকে কোনো শাস্তি দেবে না। এখন এইটা দেখেন আমরা এমনিই পারতেছি, হ্যাঁ। এখন এখানে যদি এটা কেউ আছে? দোষ স্বীকার করো তাহলে তোমাকে মানে কোনো শাস্তি দিব না, তাহলে দিয়ে অ্যাড করলে কি এটা যৌগিক হবে কিনা? না, তাহলে এটা জটিল হয়ে গেল। এটা শর্ত দিয়ে দিছেন। দোষ স্বীকার করলে, দোষ স্বীকার করো তাহলে তোমাকে কোনো শাস্তি দিব না। তাহলে তোমাকে শাস্তি দিব না, এই তাহলে মানেই হচ্ছে ওই যে দোষ স্বীকার করতে বলতেছেন ওর উপরে কন্ডিশন দিয়ে দিছেন। কন্ডিশন মানে সাপেক্ষ। হ্যাঁ, মানে আসলে ওই তাহলে অ্যাড করার মাঝখানে আপনি হচ্ছে এইখানে যদি রেখে দিছেন একটা উজ্জ্বলতা, তার মানে ওটা জটিল হয়ে গেছে, ওটা কিন্তু আর যৌগিক হয় নাই। আচ্ছা, এইখানে একটা জিনিস দেখেন, দোষ স্বীকার করলে এইটা তো আমার এখানে নন ফাইনাইট, আর হচ্ছে তোমাকে শাস্তি দেব না, এটা হচ্ছে আমার ফাইনাইট ভার্ব, তাই না? সমাপিকা ক্রিয়া এটা। তো যখন আমি এটারে জটিল করি বা যৌগিক করি, যেটাই করি না কেন, দুই জায়গায় তো আমার দুইটা করে ফাইনাইট ভার্ব লাগবে, তাই না? একটা তো হচ্ছে শাস্তি দেব না, এটা আমি পাইছি। আর একটা ফাইনাইট ভার্ব লাগবে, সেই ফাইনাইট ভার্বটা কোনটা? দোষ স্বীকার করো। এই যে করোটা, ওই করলেটারে করো বানাইতে হবে, মানে নন ফাইনাইটটারে ফাইনাইট বানাইতে হবে, করলাম। দোষ স্বীকার করো, তোমাকে শাস্তি দেব না। দোষ স্বীকার করো, তোমাকে শাস্তি দেব না। ওকে, এবার আসেন জটিল করব নাকি যৌগিক করব। যদি জটিল করি তখন আমার সাপেক্ষ নিয়ে আসতে হবে। এটা যদি লাগান, তাহলে লাগান, হয়ে গেল। যদি দোষ স্বীকার করো তাহলে শাস্তি দেব না। যৌগিক করেন, যদি দোষ স্বীকার করো এবং শাস্তি দেব না। আচ্ছা, এখানে আর একটা জিনিস, এটা তাহলে দিয়ে না করাই বেটার। হ্যাঁ, মনে হচ্ছে যে তাহলে দিয়ে করলে যৌগিক হচ্ছে, দরকার নাই। এরা কি করছে দেখি, এই যে তবে দিয়ে করছে। তবে আর তাহলে আসলে কাছাকাছি শোনায়। আমার মতে এখানে হচ্ছে এবং দিয়ে করা ভালো। দোষ স্বীকার করে এবং তোমাকে শাস্তি দেবো না। রিস্ক ফ্রি থাকার জন্য ভাই সবসময় এই জিনিসটাই খেয়াল রাখবেন, যে আমি যে কোনো একটা ওই যে অব্যয় আমরা যা যা পড়ছিলাম, সমুচ্চয়ী অব্যয়, মানে কি বলে, সংযোজক, বিয়োজক, তারপরে আর কি আছে, সংকোচক, এই যে এবং, অথবা, কিন্তু, এইগুলো আনার বেশি চেষ্টা করবেন। হ্যাঁ, তাহলে হচ্ছে রিস্ক থাকবে না। এবং, অথবা, কিন্তু, তাহলে হচ্ছে রিস্কও থাকবে না, আর হচ্ছে মানে পরীক্ষক হচ্ছে কনফিউজড হবে না। হ্যাঁ, এইগুলার ব্যাপারটা হচ্ছে কি, ধরেন একসাথে আপনারা এখন ইয়ার স্টেজে আছেন, প্রিপারেশন স্টেজে,
আসলে স্টেজের কোনো শেষ নাই। তো ধরেন একসাথে আমি এতগুলা খাতা দেখতেছি, আমি এই খাতা টানা দেখতেছি দেখতেছি দেখতেছি, এখন আমার এইখানে তাহলে দিয়ে একজন লিখছে, আমার ওই মুহূর্তে মনে হয়েছে কিনা এটা ওকে না, কাইটে দিলাম, দেখতেছি এইখানে তাহলে দিয়ে আসার পর আমার মনে হইতেছে কি না এটা ঠিক মনে হইতেছে, দিলাম। এই একই জিনিস দুইজন দুই রকম করার জন্য এই ইস্যু ক্রিয়েট হইতে পারে রিটার্নের খাতায়। এবং মজার ব্যাপার হইছে এই যে দুইজনের খাতায় দুইজন একই জিনিস লেখার পরও একজন ক্রস খাইছে একজন টিক খাইছে, এটার কিন্তু কোনো বিচার হবে না। বিচার হবে না কেন? রিটেনের খাতায় কিন্তু কেউ টিক মানে দাগ ফেলাইয়া খাতা দেখে না, এটা কি আপনারা জানেন? রিটেনের খাতা যে দুজন পরীক্ষক দেখে তারা কিন্তু খাতার মাঝখানে কোনো দাগ দিতে পারে না। তারা জাস্ট প্রথম যে নাম্বার শিটটা থাকে, এই যে এরকম 3টা পার্ট থাকে, এইখানে দাগ নম্বর দেয়া থাকে 1 2 3 4, ওনারা ওইখানে জাস্ট খালি নাম্বারটা বসায় দেয়। এবং আরো মজার ব্যাপার হইছে, আপনারা যে বাংলা ব্যাকরণ বলেন বা সাহিত্য বলেন, ধরেন সাহিত্যে 5টা প্রশ্ন হয়েছে 530, আমরা নর্মালি কিভাবে প্রশ্ন পরীক্ষার পর হিসাব করি যে এইখানে এটা আমি 2.5 পাবো, এইটাই 3.5 পাবো, এইটাই 5 পাবো, এটা 4.5 পাবো, এইভাবে হিসাব করি না। পরীক্ষকরা কিন্তু ওইভাবে হিসাব করার সুযোগ নাই, কারণ ওনার ওই 4 দাগে একটা ঘরের মধ্যে 30-এর মধ্যে নাম্বার বসায় দিতে হবে। সে কি করবে? সে ওভারঅল পড়বে, ওইটা বুঝবে কি আচ্ছা এই 5টাকে তারে 30-এর মধ্যে মোটামুটি 22-23 দেওয়ার মতো 22-23 দিয়ে দিবে, ওভারঅল মার্কিং করবে। এমন না ও আচ্ছা এটা খারাপ করছে এটা 2 দিলাম, এটা ভালো করছে এটা 3 দিলাম, তারপর আবার যোগ করবে, এত সময় কারো নাই এবং তারা করেও না। এবং আপনার এই যেটা বললাম যে এইটা ক্রস দিছে এটা টিক দিছে, এটার বিচার হবে না, কারণ সে যে এটা ক্রস দিছে তার তো কোনো প্রমাণ নাই। সে ওভারঅল মার্ক দিছে, ঠিক আছে ব্যাকরণে এটা একটা ভুল করছিল, বাগধারাটা ভুল করছিল, তাহলে 30-এ এখানে আমি তার 28 দিচ্ছি, ওকে। এ ঠিক করছিল 30-এ 30 দিচ্ছি। কেন সেই 2 মার্ক কাটছে এটা তো ওই পরীক্ষককে কেউ জিজ্ঞেস করার মতন সুযোগ নাই। সুতরাং আপনারা একই জিনিস লেখার পরে দুইজন দুই রকম, এটা পরীক্ষার হইলে হইতেই পারে। এবং এটা কখন ফিল করবেন জানেন? যখন আপনারা একসাথে খাতা দেখবেন। আমি রিসেন্টলি আপনাদের কিছু খাতা দেখে শেষ করে দিয়ে দিছি, ধরেন প্রায় 75টা খাতা। এখন এর মধ্যে একটা বানান এরকম ছিল ত্রহস্পর্শ, হ্যাঁ, এখন এইখানে দেয়া হয়েছে কি ত্রহস্পর্শী, এইভাবে দেয়া আছে। এখন রস্বীকার অ্যাড করার পরে এই রস্বীকার দিয়ে আমি কোনো বানান কোথাও পাই নাই। মানে যেগুলো একটা অ্যাপ আছে বানান আন্দোলন বইলা বাংলা একাডেমির, ওইখানে সব শুদ্ধ বানান একসাথে আছে। তো আমরা মোটামুটি ওইটারে রেফারেন্স হিসাবে ধরি, বা যারা আর কি অনেকদিন ধরে এগুলো নিয়ে কাজ করতেছে তারা এগুলো ইয়ে করে। এখন আমি সবাই ত্রয়স্পর্শ দিয়ে টিক দিয়ে যাইতেছি, কাটতেছি, এবং এক পর্যায়ে আমার মনে হচ্ছে কি না ত্রয়স্পর্শী এটা মনে হয় ওকে হইতে পারে। এখন ধরেন আমার তো জ্ঞান কম, কোন একজন মানে কবিতার বা কবির কাব্যচরণে ধরেন এই ত্রয়স্পর্শী শব্দটা পাওয়া গেছে, এখন টিচার ভাবতেছি কি এটা বাংলা একাডেমিতে না থাকলে এটা ওকে। এখন 50টা খাতায় ক্রস দিয়েছে, 51 নম্বর খাতাতে তার মনে হলো কি ঠিক আছে মার্ক দিই, উনি কি ব্যাক এসে জায়গায় নাম্বার দিবে নাকি? জীবনও দিবে না। এবং আপনার সাথে যে এই অন্যায় হয়েছে এর কোনো প্রতিকার নাই। সুতরাং এত কথা বলার কাজ হচ্ছে আমরা একেবারে রিস্ক ফ্রি থাকবো, কোথাও কোনো মানে বিন্দু মাত্র রিস্ক নেওয়ার মধ্যে যাবই না। হ্যাঁ, এবং নাম্বার ক্যালকুলেশনের যে কত তরিকা আছে আপনারা যত দিন যাবে তত বুঝতে পারবেন। দেখেন এই যে একটা বাড়তি কথা বলি 1 মিনিটে, এরপরে আপনার রিটার্নের পরে ভাইবা দিবেন। ভাইবায় খুব কমন একটা প্রসেস বোর্ড সলভ করা। আমরা যে টাইমে বোর্ড সলভ করা শুরু করছিলাম ওই সময় জিনিসটা এতটা পপুলার ছিল না। আমি মোটামুটি 43 পিসেসে ক্যাডার হয়েছি শুধুমাত্র বোর্ড সলভ করে, নইলে হয়তো হওয়ার কথা না। এখন আমি 44-এ একটা বোর্ডে ভাইবা দিলাম, ভাইবা দিয়ে আসার পরে আমি দেখতেছি ওই স্যারের বোর্ড থেকে 43-তে কতজন ক্যাডার হয়েছে, আমি মোটামুটি 49 জনকে খুঁজে পাইলাম। দেখলাম তার মধ্যে অ্যাডমিন হয়েছে কতজন, খুঁজে পাইলাম 8 জন। ওই 8 জনের আমি ক্যাম্পাস দেখলাম মোটামুটি সবকটা ইঞ্জিনিয়ার। এখন আমি ওই বোর্ড থেকে কি বুঝলাম যে এই বোর্ডের যারা ক্যাডার হয়েছে তারা মোটামুটি ভালো ক্যাম্পাসের বা সেই ইঞ্জিনিয়ারদের পছন্দ করতেছে। এই যে একটা ভিন্ন টাইপের অ্যানালাইসিস, এটা কোন স্টেজে এসে হয়েছে? ক্যাডার হওয়ার পরে স্টেজে এসে ওই ডাটা নিয়ে হয়েছে, এইটা তো আমি এই স্টেজে এসে পাবো না। সুতরাং অ্যানালাইসিসের আসলে কোনো শেষ নাই, বিভিন্ন স্টেজে বিভিন্ন রকম অ্যানালাইসিস করা সম্ভব। হ্যাঁ, আস্তে আস্তে আপনাদের সময় আগাবে, আপনারা নিজেরাই এগুলো বুঝতে পারবেন। এই যে প্রশ্ন মার্ক হিসাব করার ক্ষেত্রে এগুলা ফ্যাক্ট দেখবেন, এক একজন কেউ হিসাব করে যে আমি 525 পাবো, 525 থেকে 530 পাবো, 527 পায় বসে আছে। এরকম আমি অনেক দেখছি আমার সার্কেলের ভিতরে, আবার অনেকের 20-25 মার্ক ডেভিয়েশন হয়েছে। হ্যাঁ, এলা কপালও একটা ফ্যাক্ট, অনেক ইস্যু আছে। হ্যাঁ, যাই হোক, তো আমরা এই এত কথা বলার মেনই আমরা একেবারে রিস্ক ফ্রি থাকবো। আপনি এই যে তাহলে দিয়ে বলতেছেন এটা ওকে, স্ট্রাকচারালি ওকে, এখন টিচারের ওই মুহূর্তে যদি মনে হয় ওকে সে মার্ক দিবে, কিন্তু আমরা
একেবারে রিস্ক ফ্রি থাকার জন্য এই যে যৌগিকের মধ্যে এই জিনিসগুলো দিয়ে করে দিব। এবং বাগধারার ক্ষেত্রে আহ বাগধারা বা হচ্ছে ইংলিশে যখন হচ্ছে সেন্টেন্স মেকিং করবেন, খুব সিম্পল সেন্টেন্সে করবেন, পেঁচাবেন না, একদম সরলভাবে করবেন, জিনিসটা যেন প্যাচ না খায়। ইংলিশে যখন আমরা ট্রান্সলেট করব, খুব প্রচলিত শব্দ দিয়ে করব। হ্যাঁ, বলছে হচ্ছে মানে কমপ্লেক্স সেন্টেন্সে দিলে আর একটু মানে সিনোনিমাস টাইপের ওয়ার্ড গুলো ইউজ করলে মার্কস বাড়ে। বারে, হ্যাঁ বারে। এখন ধরেন আপনারা আমি একটা ওয়ার্ড দিলাম হচ্ছে ভার্বস, আর একজন লিখলো হচ্ছে টকেটিভ, তারপর আর কি দেয়া যায়, জাঁকজমকপূর্ণ বুঝাইতে বুঝায় গ্র্যান্ডলিওকুয়েন্ট, বিভিন্ন রকম আছে, এটা আবার ইউজও আছে। এখন ধরেন আমি এইসব আহ, ইয়ে দিয়া এমন একটা ওয়ার্ড ইউজ করলাম যেটা আমার প্রচলিত না, স্যারের ওই মুহূর্তে মাথায় আসতেছে না মিনিং। সোজা কথা হচ্ছে মানে অনেকে ওয়ার্ড স্মার্টের ওয়ার্ড ইউজ করে, অনেকে হচ্ছে জিআরইর ওয়ার্ড টার্ড ইউজ করে, এটা হচ্ছে ভিতর থেকে আসে না, ইউজ করতে হবে, জোর করে ইউজ করে। সিনোনিমাস তো ডেফিনেটলি ইউজ করা আপনার জন্য সুন্দর, মানে ওইটারে হচ্ছে মাধুর্য করে। মাধুর্য জিনিসটা একরকম, বাড়াবাড়ি একরকম, ওইটা আর কি, যে আমরা হচ্ছে ইয়ে অনুসারে করবো আর কি, একটা গণ্ডির মধ্যে থেকে করব। আচ্ছা, আমরা পরে আমাদের মেইন আলোচনা আবার যাই। আচ্ছা, কাল কাল সে আসলে আমি যাব। আসলে, হ্যাঁ, আসা একটা ভার্ব, আসলে অ্যাড করে হচ্ছে কি হয়েছে এখানে, নন ফাইনাইট করা হয়েছে, তাহলে এটার জন্য এটা অবশ্যই হচ্ছে কি, সরল বাক্য। এখন এটার একটু জটিল আর যৌগিক করেন। যদি কাল সে আসে তবে আমি যাব। যদি কাল সে আসে তবে আমি যাব। ওকে, কেউ কি এটার ভিন্ন কিছু বলতে চান তো বলেন, তো যে অন্য কিছু মনে হচ্ছে। আচ্ছা, এবার ইয়ে বলেন, যৌগিক বলেন একজন। কাল সে আসলে এবং আমি যাব। কাল সে আসলে এবং আমি যাব, তো কেমন শুনাইতেছে। যদি সে কাল আসে তবে আমি যাব, এটা আমরা হচ্ছে জটিল পাইলাম। যৌগিক দু একজন একটু বলেন, চেষ্টা করেন, আমি শুনি, তারপরে বলতেছি। দু একজন লেখেন বা বলার চেষ্টা করেন। কাল সে আসলে তবে আমি যাব, এটা হবে। উম, আর কেউ এটা আসলে তবে ছাড়া এবং কেউ মনে হয় বলতে যাচ্ছেন, বলেন। কাল সে আসবে তারপর আমি যাব হবে। কাল সে আসবে তারপর আমি যাব। তারপরটা যৌগিকের মধ্যে পড়ে না। না, এটাও আসলে ওই রকম অব্যয় না, যে সংযোজক অব্যয় না। তারপর আচ্ছা, কাল সে আসলে আমি যাব, এটার এইভাবে করা যায় যে কাল সে, আচ্ছা আসলে, আসলে তো এটা হচ্ছে এটার মূল ভার্বটা কি, আসা, তাহলে এটার হচ্ছে আমরা আসবে করতে পারি, কাল সে আসবে এবং আমি যাব। হ্যাঁ, আমি একটু অন্যরকম কিছু চাইতেছিলাম সলিউশনের থেকে বাইরে, যে কেউ আর কোনো কিছু দিয়ে ইয়ে করেন কিনা। দেখেন এইখানে আসলেটারে হচ্ছে কন্ডিশনের মধ্যে রাখছে, আমরা যে কন্ডিশনের তেই রেখে দিতে হবে এমন না, যেটা আমরা জটিলে করছি। যৌগিকের ক্ষেত্রে আমরা হচ্ছে এই ভার্বটারে বিভিন্ন ভাবে চেঞ্জ করতে পারি, হ্যাঁ, এবং শব্দটা পরিবর্তন করতে পারি। যেরকম আহ আপনাদের আর একটা উদাহরণ দিই। আচ্ছা, আপনার একটা অস্তিবাচক শব্দ করেন, হ্যাঁ, আহ বাক্য লেখা নাকি, আমি প্রশ্ন করিনি। হ্যাঁ, আমি প্রশ্ন করিনি, এটা তো নেগেটিভ সেন্টেন্স আছে, এটার হচ্ছে পজিটিভ করেন, মানে অস্তিবাচক করেন।
আমি প্রশ্ন করিনি। কাল সে আসবে, অন্যথায় আমি যাব না। সানাউল্লাহ সাইদ ভাই, কাল সে আসবে এবং আমি যাব। হ্যাঁ, ওই যে ঘুরায় পেঁচায় মানে কন্ডিশন এড়ানোর চেষ্টা করুন আর কি, জোর করে আর কি এবং টেবনের দিকে যাওয়ার চেষ্টা করেন। আচ্ছা, আমি প্রশ্ন করিনি, এইটার একটু অস্তিবাচক করেন তো বা পজিটিভ করেন তো। আমি প্রশ্ন করিনি। দেখেন, নেগেটিভ সেন্টেন্স থেকে যদি পজিটিভে আসতে হয়, মানে অস্তিবাচক বা নেতিবাচক থেকে যদি এটা আসতে হয়, তাহলে মূল যে জায়গাটা, ওই জায়গাটাকে আপনারা হচ্ছে সরাসরি বিপরীত শব্দ দিয়ে বসায় করাটা ভালো। বুঝছেন? ধরেন এখানে আরেকটা উদাহরণ দিই, যে সূর্য অস্তমিত হয়নি, বা সূর্য, আচ্ছা সূর্য অস্তমিত হয়নি। হ্যাঁ, এটা তো নেগেটিভ, এটা হচ্ছে ইয়ে করেন তো, অস্তিবাচক করেন তো। কারণ অস্তমিতর উল্টা কি? উদয় হওয়া। তাহলে হচ্ছে সূর্য সূর্য উদিত হয়েছে। উদিত হয়েছে, রাইট, সূর্য উদিত হয়েছে। এবার আমি প্রশ্ন করিনি, এইটার হচ্ছে পজিটিভ করেন। আমি নিশ্চুপ থেকেছি অথবা চুপ থেকেছি, এরকম হতে পারে। হ্যাঁ, আমি নিশ্চুপ থেকেছি, আমি নিরুত্তর থেকেছি। মানে প্রশ্ন করিনি এর উল্টা দিকে যাইতে হবে, যে আমি নিরুত্তর ছিলাম বা আমি নিরুত্তর থেকেছি। আচ্ছা, কেবল যেভাবে কথা বললেন, আপনার বাড়ি কি ময়মনসিংহের এইদিকে? জি, কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ, আচ্ছা। ভাই, জি, সূর্য অস্তমিত হয়নি এর মানে তো এই না যে সূর্য উদিত হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, সূর্য অস্তমিত হয়নি এর মানে যে উদিত হয়েছে ব্যাপারটা এরকম না, কিন্তু আমরা যখন হচ্ছে অস্তিবাচক করব, আমাদের হচ্ছে এই উল্টা দিকে আসতে হবে, উল্টা দিক দিয়ে আসতে হবে। সূর্য অস্তমিত হয় নাই, তার মানে সূর্য তো মাঝ আকাশে এখনো আছে। হ্যাঁ, এখন এই মাঝ আকাশে আছে, এইভাবে হচ্ছে যেভাবে আপনি বলতে পারেন পজিটিভ দিয়া, বা সূর্য বিরাজমান, এটা বলতে পারেন, যে অস্তমিত হয়নি তার মানে আছে, তাহলে সূর্য বিরাজমান বা সূর্য উদিত হয়েছে। ঠিক আছে, সূর্য, আপনি যেটা বলছেন সেই দিক দিয়ে হচ্ছে সূর্য বিরাজমান। এইটা আমরা যখন হচ্ছে ইংলিশের ক্ষেত্রে করি, তখন আমরা হচ্ছে যেরকম মূল অর্থটারে ঠিক রাখার চেষ্টা করি, এইখানেও ঠিক রাখার চেষ্টা করব। এইখানে ঠিক রাখা মানে কি? অস্তমিত হয়নি মানে সূর্য প্রেজেন্স আছে, সূর্য উদিত হয়েছে তার মানে প্রেজেন্স আছে, সূর্য বিরাজমান প্রেজেন্স আছে। আমি প্রশ্ন করিনি, তার মানে আমি হচ্ছে কোনো, আমি প্রশ্ন করিনি, আলোচনায় তো অংশ নিতে পারি, সেটাও হইতে পারে, কিন্তু আমি নিরুত্তর ছিলাম, তার মানে আমি প্রশ্ন করিনি। এই কথা করতে বলার এইখানে কারণ হচ্ছে এইটা, দেখেন এই ধরনের বাক্য পরিবর্তনের ক্ষেত্রে আমরা এই যে শব্দটারই তো ফেলে দিছি, এইখানে আমরা এই শব্দটারে চেঞ্জ করতে পারি। কাল সে আসলে আমি যাব, কাল সে আসবে এবং আমি যাব। এখন কাল সে যে আসবে এবং আমি যাব, এটা মানে তো বুঝাইতেছে যে সে যে কালকে আসবে সেটা আমি একেবারে কনফার্ম, সেটা বুঝাইতেছে না। কিন্তু আসলে তো এর মিনিংটা সেরকম ছিল না, যে কাল সে আসলে আমি যাব, এখানে তো কোনোভাবে বুঝাইতেছে না যে কাল সে আসবে সেটা কনফার্ম আছে, এরকম না। কিন্তু আমরা ওইভাবে করতে পারবো এবং সেটা ওকে, এবং ওইভাবে করাটাই মানে উচিত হবে আর কি। এই দুইটা জিনিস উদাহরণ দিলাম আমি এটার জন্য, যে এই বাক্যটা যখন আমরা সরল থেকে যৌগিকে যাব, তখন আমাদের এমন মনে হইতে পারে যে কাল সে আসলে আমি যাব, এখানে তো আমরা শিওর না যে সে কালকে আসবে কিনা। কিন্তু আমরা যখন হচ্ছে যৌগিক করতেছি, তখন আমরা শিওরিটি দিচ্ছি যে সে কাল আসবে এবং আমি যাব, মানে একেবারে কনফার্ম করতেছি, এখানে কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমাদের মূল কথা হচ্ছে, আমাদের 1 নম্বর কাজ হচ্ছে স্ট্রাকচারালি আমরা জিনিসটারে ঠিক রাখবো, গঠনগতভাবে আমরা এটারে ঠিক রাখবো। এরপর হচ্ছে আমাদের অর্থ যত সম্ভব ঠিক রাখার দরকার, ততটা আমরা ঠিক রাখার চেষ্টা করব। আচ্ছা, আমরা আরো কয়েকটা জিনিস দেখি। এই যে চলে আইছে, মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে, এইটার একটু অন্য দুইটা করেন, যৌগিক আর জটিল করেন। যদি মেঘ গর্জন করে তবে ময়ূর নৃত্য করবে। যখন মেঘ গর্জন করে তখন ময়ূর নৃত্য করে। হ্যাঁ, দেখেন, যখন তখন দিয়ে করলে শুনতে বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হতেছে, যে করলে কন্ডিশন বোঝাচ্ছে, ঠিক আছে, যখন মেঘ গর্জন করে তখন ময়ূর নৃত্য করে। এখন আরেক ভাই যেটা দিয়ে করছেন, যদি দিয়ে, যদি মেঘ গর্জন করে তাহলে বা তবে ময়ূর নৃত্য করে, ওকে, আমার স্ট্রাকচারালি ঠিক আছে, ঠিক আছে, কোনো সমস্যা নাই।
আচ্ছা, এটা কি গেল আমার জটিল গেল, এবার একটু যৌগিক করেন। মেঘ গর্জন করবে এবং ময়ূর নৃত্য করবে। মেঘ গর্জন করে এবং ময়ূর নৃত্য করে, এই অংশটা আমরা হচ্ছে করে রে ঠিক রাখি, করবেতে যাওয়ার দরকার নাই। ময়ূর নৃত্য করে কখন? মেঘ গর্জন করলে। তাহলে মেঘ গর্জন করলে রে বানাই দিব করে, এইটার অনুরূপ। মেঘ গর্জন করে এবং ময়ূর নৃত্য করে। ঠিক আছে, আমরা হচ্ছে এইভাবে করার চেষ্টা করব। আচ্ছা, দেখি লিখছে। ভাই একটা কথা বলতাম একটু। বলেন বলেন বলেন। আপনার সাথে কানেক্ট করার ওয়ে কোনটা, মানে টেলিগ্রামে তো আছেন? আমার সাথে কানেক্ট করার ওয়ে? হ্যাঁ, আমি টেলিগ্রামে আছি। হ্যাঁ। টেলিগ্রামে হচ্ছে আপনাদের ওই এই পার্সোনাল গ্রুপে আমি এখনো অ্যাড হয়ে পারি নাই আর কি। তাহলে আর কিভাবে মানে ওই করবো? আপনাদের যে গ্রুপটা আছে আর কি, এই যে যারা বাংলা আর ইংলিশের, যে আপনাদের আলাদা একটা গ্রুপ আছে না টেলিগ্রামে? আলাদা ভিক্টরস, ওরা তো অনেক লোকজন। হ্যাঁ হ্যাঁ, আলাদা গ্রুপ আছে। ওই আলাদা গ্রুপে হচ্ছে আমি খুব শীঘ্রই অ্যাড হয়ে যাব। হ্যাঁ, ওইটা আসলে মানে যে ভাই এই রিলেটেড ইয়ে করে, আমিও খুব ব্যস্ত থাকি, সেও খুব ব্যস্ত থাকে, প্রত্যেকদিন এটা বলি, পরে হয় না। আমারও আপনাদের সাথে অনেক কথাবার্তা বলার আছে, বা এই ক্লাসের বাইরেও অনেক কিছু ইয়ে করার আছে। দ্রুত কানেক্ট হয়ে যাব, চিন্তা করবেন না আর কি। আপনারা সম্ভবত বাংলা ইংলিশ যারা একসাথে কোর্স করতেছেন তাদের আলাদা একটা গ্রুপ আছে, ওই গ্রুপে চোখ রাখেন, ওইখানে অ্যাড করে দিলে ওইখানে ইয়ে করতে পারবেন আর কি। আর এখন হোয়াটসঅ্যাপ বা কোনো কিছু আছে, মানে নোট কিছু দেখাইতাম যে ঠিক আছে কিনা, মানে নোট করতেছি তো। উম, আমি আপনাদের যে ভিক্টরস যে বড় গ্রুপ না, এই ক্লাস শেষ হলে ওইখানে একটা মেসেজ দিয়ে দিব, আপনি ওইটা দিয়ে আমারে টেলিগ্রামে নক দিন। আচ্ছা ঠিক আছে ভাই। এই কেবল যেভাবে কথা বলেন, আপনার বাড়ি কি এই যে বরিশাল বা পিরোজপুরের আশপাশে? আশেপাশে বাগেরহাট। বাগুড়া। আচ্ছা, আমি মানে বিভিন্ন জায়গায় দীর্ঘদিন ধরে ছিলাম তো। এমনি হচ্ছে খুলনায়, কিন্তু গাজীপুরে অনেকদিন ছিলাম তো। ফ্যাক্টরি লেভেলে কাজ করলে কি বিভিন্ন এলাকার মানুষের সাথে পরিচয় হয়। তো আপনার যারা হচ্ছে প্রশাসন ক্যাডারে কাজ করে বা এমনি ক্যাডার সার্ভিসে, তাদের প্রচুর ট্রান্সফার হয়, তো তারা মানুষের কথা শুনে বোঝার চেষ্টা করে যে সে কোন অঞ্চলের, এবং ওই এক্সেন্টে কথা বলার চেষ্টা করে। এই কেবল যেরকম ময়মনসিংহের একবার কথা বললাম, ওনার হচ্ছে একটা উচ্চারণ শুনে আমি বুঝছি যে ওনার বাড়িটা হচ্ছে ময়মনসিংহের আশপাশে। আবার আপনারটা শুনে আমার মনে হয়েছে যে আপনি এরকম আশপাশে আর কি। এটা আমি একেবারেই শিশু আর কি এই জিনিসের প্র্যাকটিসে, কিন্তু আমি চেষ্টা করতেছি এটা আয়ত্ত করার, যে মানুষের সাথে অনেক বেশি মিশতে 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 সব জেলার মানে ভিন্নতা খুঁজে পাওয়ার। আচ্ছা, আমরা পরে অন্য কিছু জিনিসে যাই। হ্যাঁ, পরে আবার এইদিকে আমরা ফিরে আসবো। দেখেন, এই যেগুলো আমরা দেখছি সরল, জটিল আর যৌগিক, এ বাদেও কিছু জিনিস হচ্ছে আসে। তার মধ্যে প্রথমে একটা হচ্ছে অস্তিবাচক আর নেতিবাচক। হ্যাঁ, অস্তিবাচক আর নেতিবাচক, এই একটা জিনিস আসে। আর একটা জিনিস আসে হচ্ছে বিস্ময় সূচক। বিষয় সূচক আসে। আর বেশি কি আসছে? আচ্ছা, প্রশ্নবাচক আসে। তার মানে অস্তিবাচক থেকে প্রশ্নবাচক, তো এইগুলো মোটামুটি ইজি। তাও আমরা হচ্ছে কতগুলা দেখবো যেগুলো বিগত বছরে প্রশ্নে আসছে। যেরকম এখানে আমি একটা লিখি, সেটা আপনার প্রশ্নবাচক করবেন। সবাই অধীনতার বন্ধন ছিন্ন করতে চায়, এটা একটু প্রশ্নবাচক করেন তো। কেউ কি স্বাধীনতার বন্ধন ছিন্ন করতে চায় না? না, কারা স্বাধীনতার বন্ধন ছিন্ন করতে চায় না? সরি ভাই, কারা হবে মনে হয়। ওকে, আপনি আবার একটু বলেন তো কি বললেন। কারা স্বাধীনতার বন্ধন ছিন্ন করতে চায় না? বন্ধনে আবদ্ধ থাকতে চায় না। স্বাধীনতার বন্ধন যদি ছিন্ন করতে না চায় তাহলে কি হইলো? মানে স্বাধীনতার বন্ধন আপনি ছিন্ন করে দিবেন, আপনি পরাধীন হয়ে যাবেন, সেটা বোঝায় না? কেউ ভাই এখানে কি কেউ স্বাধীনতা পরাধীনতার লিখছেন বন্ধনে নাকি আবদ্ধ অধীনতা থাকতে চায়। লিখছেন? সেটা একজন করে বলেন, বা লিখে দিলে সুবিধা হয়, বুঝছেন?
হ্যাঁ, এখানে কি অধীনতা লিখেছেন নাকি স্বাধীনতা লিখেছেন এটা বুঝি নাই। ও- অধীনতা, অধীনতা, সবাই অধীনতার বন্ধন ছিন্ন করতে চায়। কারা অধীনতার বন্ধন ছিন্ন করতে চায় না, এটাই হবে মনে হয় আনসার। কারা অধীনতার বন্ধন ছিন্ন করতে চায় না, ঠিক আছে। আমি ভাই প্রথমে অধীনতাকে স্বাধীনতা ভাবছিলাম। আচ্ছা, কারা বা কে না অধীনতার বন্ধন ছিন্ন করতে চায়, বন্ধন ছিন্ন করতে চায়, কারা অধীনতার বন্ধন, এই যে না আগে দিয়েও করা যায় শেষে দিয়েও করা যায়। আপনি যেটা বললেন কারা অধীনতার বন্ধন ছিন্ন করতে চায় না, চায় না, এইভাবেও করা যায়। আবার কে না অধীনতার বন্ধন ছিন্ন করতে চায়, ছিন্ন করতে চায়, এইভাবেও করা যায়। যদি খুশি সবাই দিয়ে রাখি যে যে সবাই কি অধীনতার বন্ধন ছিন্ন করতে চায় না, তাহলে হবে না। সবাই কি অধীনতার বন্ধন ছিন্ন করতে চায়? চায় না। উম, সবাই কি অধীনতার বন্ধন ছিন্ন করতে চায় না? না, এটা তো কেমন শোনাইতেছে। এখানে সবাইটারে বাদ দিয়ে আসলে করতে হবে, বুঝছেন? সবাই অধীনতার বন্ধন ছিন্ন করতে চায়, তাহলে যখন এটারে প্রশ্নবাচকে যাবেন, এর একটু উল্টা দিক দিয়ে যাইতে হবে। সবাই উল্টা কি, কে কে বা কারা, কেউ, মানে কিভাবে আপনার এই উল্টা বুঝাই, কেউ হইতে পারে, কেউ কেউ হইতে পারে, বা অন্যরা হইতে পারে। তাহলে হচ্ছে সবাই অধীনতার বন্ধন ছিন্ন করতে চায়, কে না অধীনতার বন্ধন ছিন্ন করতে চায়। আপনি কি বলছেন ভাই? সবাই কি অধীনতার বন্ধন ছিন্ন করতে চায় না, তাই? আচ্ছা, আমরা পরে আরেকটা দেখি, আরেকটা হচ্ছে লিখি দেখি। আচ্ছা, তার আদর্শ বিস্মরণ যোগ্য নয়, তার আদর্শ বিস্মরণ যোগ্য নয়, এইটারে একটু অস্তিবাচক করেন, মানে পজিটিভ করেন। তার আদর্শ অবিস্মরণযোগ্য। অবিস্মরণ যোগ্য, এটা বা কেমন শব্দ? না, বিস্মরণ। অবিস্মরণীয়, আচ্ছা, এটা লেখার সময় ঠিক হয়ে যাবে, দেখে জাস্ট মুখে মুখে বলছেন তো ওই জন্য এরকম হয়েছে। আচ্ছা, এটা প্রশ্নবাচক করেন, হ্যাঁ, মানে কোশ্চেন করবেন, হ্যাঁ। হুম, সৎ পথে চলবে, সৎ পথে চলবে, এটা হচ্ছে প্রশ্নবাচক করেন। কে না অসৎ, কে অসৎ পথে চলতে চায় না, কে না অসৎ পথে চলে, কে না অসৎ পথে মানে কি চলে। সবাই সৎ পথে চলবে? আহ, এই সৎ পথে চলা উচিত নয় কি? হ্যাঁ, ঠিক, সৎ পথে চলা উচিত নয় কি। আচ্ছা, আর একটা করেন, দুঃখ করো না, তাতে কোনো লাভ হবে না, দুঃখ করো না, তাতে কোনো লাভ হবে না, এটাও প্রশ্নবাচক করেন। দুঃখ করে কি লাভ? দুঃখ করে কি লাভ, ওকে। আচ্ছা, সৎ পথে চলবে, এটার মতন আর একটা দিই, সদা সত্য কথা বলবে, সদা সত্য কথা বলবে, এটার হচ্ছে কোশ্চেন করেন। সদা সত্য কথা বলা উচিত নয় কি। নয় কি, হ্যাঁ, রাইট, ঠিক আছে। এরকম আরেকটা করেন, গুরুজনদের শ্রদ্ধা করবে, হ্যাঁ, গুরুজনদের শ্রদ্ধা করবে, এটা করেন। একই, আগেরগুলো আমি করি, বলেন গুরুজনদের বলেন। শ্রদ্ধা করা উচিত নয় কি, এটাই হবে এখন। হুম, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে প্রশ্নবাচক কিছু জিনিস দেখলাম। উম,
আচ্ছা, এবার হচ্ছে আমরা প্রশ্নবাচক দিব, আপনারা হচ্ছে ইয়ে করবেন, কি বলে, অস্তিবাচক করবেন আর কি। একটু এগিয়ে দিয়ে আসবে, একটু এগিয়ে দিয়ে আসবে, এটা অস্তিবাচক করেন। আমাকে একটু এগিয়ে দাও। আমাকে একটু এগিয়ে দাও। ওকে, আর হ্যাঁ, কোয়েশ্চেন যদি করে সেই ক্ষেত্রে এটা নেগেটিভ হয়ে যাচ্ছে না, মানে একটু এগিয়ে দিয়ে আসবে, সেক্ষেত্রে এগিয়ে দিয়ে আসা উচিত নয় বা পিছিয়ে আসা এই জাতীয় কিছু হবে না? আচ্ছা তাই কি? ধরেন যে যেগুলো হচ্ছে কোশ্চেন বাচক, হ্যাঁ, মানে প্রশ্নবাচক আছে, আমরা অস্তিতে যাব, এইগুলো হচ্ছে আমরা জিজ্ঞাসা শব্দটা নিয়ে আসবো। ধরেন একটু একটু এগিয়ে দিয়ে আসবে, এটা হচ্ছে আমরা এইভাবে বলবো যে একটু এগিয়ে দিয়ে আসবে কিনা জিজ্ঞাসা করেছি। তারপর হচ্ছে একটু সাহায্য করব, একটু সাহায্য করব কিনা জিজ্ঞাসা করেছি। হ্যাঁ, এইভাবে করব। ধরেন যেটা হচ্ছে প্রশ্নবাচক থেকে এটারে আপনার এটা কি আর একটা বলে অস্তিবাচক, ঠিক না, এটা বলা হচ্ছে বিবৃতিমূলক বাক্য। হ্যাঁ, বিবৃতিমূলক বাক্যের ভিতর হচ্ছে অস্তি আর নেতিবাচক দুইটা জিনিস আসে। এটা মূলত হচ্ছে বিবৃতিমূলক বাক্য। তাহলে হবে হচ্ছে যে একটু এগিয়ে দিয়ে আসবে কিনা জিজ্ঞাসা করেছি, আসবে কিনা জিজ্ঞাসা করেছি। আবার একটু সাহায্য করব কিনা জিজ্ঞাসা করেছি। হ্যাঁ, এইভাবে করা যেতে পারে, তাহলে দেখেন সহজ হবে। এটা কি বলছে যে নিয়ে তিনি কি বাড়ি নিয়ে যেতে পারতেন না। হ্যাঁ, এটার একটু করেন তো বিবৃতিমূলক। তিনি বাড়ি নিয়ে যেতে পারতেন। তিনি বাড়ি নিয়ে যেতে পারতেন। আর আর কেউ? আচ্ছা, এটা আরেকভাবে করা যায়। প্রথমে যেভাবে বললেন ওটা ওকে, তিনি কি বাড়ি নিয়ে যেতে পারতেন না, তিনি হয়তো বাড়ি নিয়ে যেতে পারতেন। বাংলা কথা হচ্ছে আমরা কোশ্চেন মার্কটা উঠাবো, যেভাবে উঠায় দিতে পারি ঠিকঠাক না শোনালেই ওকে, মানে ঠিকঠাক শোনালেই ওকে। আচ্ছা, আমরা আর কি আছে, বিবৃতিমূলক দেখলাম। আচ্ছা, এটা বিস্ময় সূচক কয়েকটা দেখি। বিস্ময় সূচকটা আসলে খুব সহজ এটা। আচ্ছা, বালিকাটি খুব সুন্দর, এটার বিস্ময় সূচক করেন। ইস, বাড়িটি কত সুন্দর, এরকম। আচ্ছা, বাড়িটা কি কি আর সুন্দর। শেষে কি বলেন ভাই? বাড়িটা কি কি সুন্দর। হ্যাঁ, বালিকাটি কি সুন্দর, ইস বালিকাটি কি সুন্দর, ঠিক আছে, কি সুন্দর বালিকা, যেটা দিয়েই করেন আর কি। আচ্ছা, উম, তার শোচনীয় অধঃপতন হয়েছে, তার শোচনীয় অধঃপতন হয়েছে, তার শোচনীয় অধঃপতন হয়েছে, এটারে বিস্ময় সূচক করেন। তার শোচনীয় অধঃপতন, হ্যাঁ বলেন। হায় তার কি কথোপকথন। হাই তার কি অধঃপতন, ঠিক আছে। হ্যাঁ, আহা তার কি অধপতন, এরকম হবে। হ্যাঁ 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 হ্যাঁ, হবে হবে। এইখানে কি, এই যে এরকম, আহা,
তার কি অধঃপতন, তার কি অধঃপতন। তারপরে হায়, এখানে হায়ের পরে বিস্ময়সূচক, তার কি অধঃপতন, দাড়ি। এইগুলা ঠিক করে দিন। আবার এরকম লেখেন না যে হায় কমা তার কি অধঃপতন, এরকম এটা লিখলে কিন্তু ভুল। এখানে বিস্ময়সূচক বাক্য মানে জিনিস এখানে শেষ হয়ে গেছে। আবার এইটা যেটা যে বালিকাটি কি সুন্দর বা কি সুন্দর বালিকা, যে বালিকাটি কি সুন্দর বা কি সুন্দর বালিকা, এখানে কিন্তু শেষে হবে। তারপরে আরেকজন বলেন যে ইস কি সুন্দর বালিকা, তাহলে ইসের পরে হবে, তারপরে কি সুন্দর বালিকার পরে কি তোর দাড়ি। এটা সাবধান যে আমি যদি বিস্ময়সূচক শব্দ একটা শব্দের উপরে ডিপেন্ড করি তাহলে ওইখান থেকে শেষে কিন্তু দাঁড়িয়ে হবে। এই মানে ইয়াগুলা জ্যোতি চিহ্ন গুলা ঠিক করে বসায়েন। ভাইয়া এখানে কি কয় রস্বীকার হবে না দীর্ঘিকার? প্রশ্নে কি বালিকাটি খুব সুন্দর, এখানে এটা আসলে কি বুঝাইতেছে? ইস কি সুন্দর বালিকা, এই কি আসলে হ্যাঁ না দিগিকার তোমার রসিকার দিয়ে দেন। দিগিকার হবে। হুম, দীর্ঘিকার হবে। বিশেষণ বোঝাইলে দিগিকার হয়। তারা দীর্ঘিকার কি সুন্দর বালিকা। জি ভাই। এরা আবার আমি সলিউশন দুই রকমই দেখতেছি, এক জায়গায় আছে কি সুন্দর বালিকা, আবার কি সুন্দর সিনেমা, দুইটা দুই রকম দিয়ে করছে। দীর্ঘিকার দিয়ে করেন। হ্যাঁ, এটা তো বিশেষণ বোঝাচ্ছে, রাইট। এটা তো হচ্ছে আমার ইয়ে না, ওই যে সর্বনামের ওইটা না। অথবা হচ্ছে ইস বালিকাটি আচ্ছা এখানে তো আবার সে কি চলেই আসে। আচ্ছা এটা গেল, তারপরে হচ্ছে আমরা আর একটা কি দেখবো, তাহলে আমরা নির্দেশকমূলক দেখলাম, বিস্ময়সূচক দেখলাম, প্রশ্নবাচক দেখলাম, প্রস্তুতি দেখছি, অনুজ্ঞা। আচ্ছা অনুজ্ঞা সূচক যেটা, এটা আসলে হচ্ছে বিবৃতিমূলক যেটা সেইটাই। হ্যাঁ যেরকম না সরি, বিবৃতিমূলক যেটা সেটা না, বিবৃতি আর অনুজ্ঞার মধ্যে একটা পার্থক্য আছে। ধরেন বিবৃতিমূলক হচ্ছে যেটা আমরা যে অস্তি নেতি এইভাবে করে যেটাতে করি। এখন অনুজ্ঞা সূচক বাধ্যের বাক্য ইয়ার মধ্যে উদাহরণ দিয়ে বোঝাই। ধরেন অনুজ্ঞা সূচক, এইটা প্রিভিয়াস ইয়ারে এখান থেকে প্রশ্ন আসছে, তো এই জন্য আমাদের এটা দেখা লাগবে কখন দিয়ে বসে। আর এইগুলো মোটামুটি লাস্ট 38 বিসিএস পর্যন্ত আসছে, তারপরে এখান থেকে তেমন একটা প্রশ্ন আসে নাই, কিন্তু আমাদের সবই দেখে যাইতে হবে, কিছু করার নাই। ধরেন একটা ইয়ে দিই যে এখন দাঁড় টানতে হবে। হ্যাঁ এটা একটা বিবৃতিমূলক বাক্য। তারপর হচ্ছে তোমাকে, না এটা না, আরেকটা দিই, সেটা হচ্ছে তোমার ভয় পাওয়া উচিত না, তোমার ভয় পাওয়া উচিত নয়, খেয়ে নিলে ভালো হয়। হ্যাঁ এই তিনটা দেখেন, এখন দাঁড় টানতে হবে, তোমার ভয় পাওয়া উচিত নয়, খেয়ে নিলে ভালো হয়। অনুজ্ঞা সূচক বাক্য হইতে গেলে কি হবে, এটারে সরাসরি মানে আপনাকে হচ্ছে আমি ইয়ে করব কি বলে আদেশ দিব, এরকম বুঝাবে, এটা করো। আদেশ উপদেশ এগুলো অন্য। হ্যাঁ এরকম বুঝাবে। এই তিনটার একটু অনুজ্ঞা সূচক বলেন তো। এখন দাঁড় টানতে হবে, তাহলে কি হবে এটা? দাঁড় টানো। এখন দাঁড় টানো। তারপর হচ্ছে তোমার ভয় পাওয়া উচিত নয়, ভয় পেও না। বা তুমি ভয় পেও না। তুমি ভয় পেও না। এখন খেয়ে নিলে ভালো হয়। এখন খেয়ে নাও। হ্যাঁ এখন খেয়ে নাও। এইটাই, এটাও ভালো এটাই হবে। হচ্ছে আমাদের, হ্যাঁ এটাই হচ্ছে আমাদের অনুজ্ঞা সূচক। আর এই অনুজ্ঞা সূচকের উল্টা পাশে যেটা থাকবে, ধরেন অনুজ্ঞা সূচক আমরা এটা দেখলাম যে তুমি যাও, তারপরে ধরেন হচ্ছে কি উম, কাজটি করো। কাজটি করো, হ্যাঁ এটা হয়। দেশের সেবা করবে, দেশের সেবা করবে, এইটারে বিবৃতিমূলক করেন। তুমি যাও, দেশের সেবা করবে। তুমি যাও কোন, সে হ্যাঁ যাবে। না না, সে যাবে তো অন্য জিনিস। তুমি তাহলে যাও, তুমি যাবে। হ্যাঁ
তুমি তুমিরে যাবা যাইতে হবে তোমাকে। দেখেন আমি সহজভাবে বুঝাই। ভাই, বিবৃতি হয়ে গেলে এটা একটু আদেশ হয়ে যাচ্ছে না? তোমাকে যেতে আহ, হবে। আচ্ছা, তুমি যাও, বা তোমার যাওয়া উচিত। তোমার যাওয়া উচিত, রাইট, তোমার যাওয়া উচিত। তারপর হচ্ছে তোমার গেলে ভালো হয়, তোমার গেলে ভালো হয়। দেশের সেবা করো, দেশের সেবা করা উচিত, দেশের সেবা করা সকলের কর্তব্য, দেশের সেবা করলে ভালো হয়। যেগুলো অনুজ্ঞা তার যখন উল্টা পাশে করবেন, তার আহ, এইটা একটা জিনিস করলে আপনারা বুঝবেন। দেখবেন আমরা যখন খাতা দেখি এরকম কমেন্ট লিখি যে এই লেখার শেষে উপসংহারমূলক বাক্য লেখা যেতে পারে। হ্যাঁ, লেখা যেতে পারে মানে এটা করা যেতে পারে, মানে আপনারা আমি মানে ফোর্স করতেছি না, মানে একটা কমেন্ট করলাম জাস্ট এটা করা যাইতে পারে, এটা করলে ভালো হয়। এটাই হচ্ছে বিবৃতিমূলক। মানে করতে- মানে আপনার উপরে কিছুটা জিনিস আমি ছেড়ে দিলাম, তুমি যাও মানে হচ্ছে এটা তোমার করতেই হবে, এটা তো অনুজ্ঞা। আর গেলে ভালো হয়, যা উচিত, যা কর্তব্য, মানে আপনারা আমি জোর করতেছি না, কিন্তু আমার ইচ্ছা কি সেটা আমি আপনারে জানাইলাম আর কি। ঠিক আছে, এটা আপনারা কিভাবে বুঝাবো আপনাদের, এটা বোঝার একটা খুব ভালো সিস্টেম আছে। কেউ ম্যারিড থাকলে বুঝবেন আর কি। দেখবেন হচ্ছে মানে কি বলে, ওয়াইফ যখন খুব বিরক্ত থাকে তখন হচ্ছে এরকম বিবৃতিমূলক, এটা বলে ভাব বাচ্চা আর কি, ভাব বাচ্চা কথা বলে। যেমন এইটা হচ্ছে পুরোপুরি একটা আদর্শ উদাহরণ, এই যে খেয়ে নিলে ভালো হয়। হ্যাঁ, আদর্শ ভাব খাবো না, বাচ্চার উদাহরণ। যাবো না। সরাসরি বলবে না যে এই খায় নাও, যখন বিরক্ত থাকবে তখন বলবে যে খেয়ে নিলে ভালো হয়, খেয়ে নিয়ে আমাকে উদ্ধার করো, আর খেয়ে নিয়ে আমাকে উদ্ধার করলে ভালো হয়। এগুলো হচ্ছে ভাববাচ্য, এইগুলো হচ্ছে বিবৃতিমূলক। আর অনুজ্ঞা হচ্ছে কি, যখন সে হচ্ছে ঠিকঠাক থাকবে বলবে খেয়ে নাও, খেতে আসো, কাজটা করো। হ্যাঁ, কারণ আপনার ছোট বাচ্চা আছে, বলবে যে বাচ্চাকে ড্রেসটা পরায় দাও, তাহলে অনুজ্ঞা। আর বিরক্ত হলে বলবে বাচ্চাকে ড্রেসটা পরিয়ে দিলে ভালো হয়, এটা হচ্ছে বিবৃতিমূলক। কেউ যেন বাচ্চাকে ড্রেসটা পরিয়ে ও, দেয়, এটাও কি এ- বিবৃতি? হ্যাঁ, এটা হচ্ছে চূড়ান্ত স্টেজে, বুঝছেন, এটা হচ্ছে মানে বিবৃতি চূড়ান্ত স্টেজে, যে আপনার উপরে খুবই বিরক্ত, তখন আর আপনাকে আপনার থেকে দূরে সরে গেছে একেবারে। কেউ যেন বাচ্চাকে ড্রেসটা পরিয়ে দিয়ে আমাকে উদ্ধার করে, বা কেউ যেন বাচ্চাকে ড্রেসটা পরিয়ে দেয়। আদনান যাক, ভাই পারফেক্ট কি। হ্যাঁ, এগুলা প্র্যাকটিক্যাল লাইফ দিয়ে চিন্তা করতে হবে। না ঠিক ভাই, আছে, আমি তাহলে এমনিই বললাম, আমার কোনো প্র্যাকটিক্যাল নাই। প্র্যাকটিক্যাল লাইফ মানে যে সবাই নিজের থাকতে হবে এরকম না, আশপাশে থেকে হচ্ছে কি বলে আমরা শিখতে পারি। তা এই হচ্ছে আমাদের মোটামুটি বাক্য রূপান্তর। হ্যাঁ, এখন আমি আপনাদের একটা ওভারঅল ইয়াতে আসি, সামারিতে আসি। সামারি হচ্ছে কি, তো আপনাদের হচ্ছে বাগধারা শীটটা আজকে হচ্ছে টোটালি দিয়ে দেওয়া হবে। আর আপনারা বাগধারা দেখেন সংক্ষেপে পড়ার জন্য আমি ওই আপনাদের আগের দিন দেখাই দিছিলাম যে যেগুলা কঠিন ওইগুলা টিক দিয়ে যাবেন, যেগুলো সহজ ওইখানে দাগ দিবেন না। এইভাবে পড়বেন, যে কোনো বই থেকে পড়েন, যেটা খুশি যেটা থেকে পড়েন, প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেখবেন। মেইন ফোকাস হচ্ছে তাহলে আপনাদের কি, আচ্ছা আজকের ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা, না থাকলে আমরা ওভারঅল একটা ইয়াতে যাব, আহ ব্যাকরণের। বাক্য রূপান্তর আসলে কি এখন পারা যাবে? জি ভাইয়া, পারা যাবে। তারপর হচ্ছে প্রিভিয়াস যেগুলো আছে ওইগুলো একটু দেখবেন আর কি, যে কিভাবে কি করছে, এগুলো সবই প্র্যাকটিস। হ্যাঁ, এখানে ইংলিশের মতন ওই যে ইনস্পাইট অফ থাকলে এটা হবে, বাট হইলে এরকম হবে, এরকম নিয়ম নাই। জিনিসটা পড়লে যেন আপনি লেখার পরে দেখবার চিন্তা করবেন যে আমি একটু পড়ে দেখি কেমন শোনায়। যদি আপনার কানে ঠিকঠাক শোনা মানে ওকে মনে হয়, ওটা ওকে, কোনো প্রবলেম নাই। বাংলা ইংলিশ দুইটা জিনিসই সেম, মানে এটা হচ্ছে অল অ্যাবাউট হাউ ইউ হেয়ার। আমি আমার কানে ঠিকঠাক লাগতেছে, এটা ওকে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আজকের ক্লাসের উপরে আশা করি কোনো ইয়ে নাই, প্রশ্ন নাই। আমরা একটু ওভারঅল জিনিসটার উপরে চিন্তা করি। আমাদের হচ্ছে ব্যাকরণে 30 মার্ক। আমি কি আপনাদের এইটারে যে কিরকম সময় নিয়ে লিখবেন এই ধরনের কোনো কিছু কি আপনাদের সাথে আলোচনা করছি প্রথম ক্লাসে? না ভাই, না ভাই, দেখেন, বাংলায় ওভারঅল। হচ্ছে হ্যাঁ ওভারঅল ওকে, বাংলায় 4টা ঘন্টা সময় পাবেন।
হ্যাঁ, আমি কাদের সাথে যে 135 পা নিয়ে কথাবার্তা বলছিলাম যে তৃতীয় ঘন্টায় এসে আপনারা খুব মানে বুঝবেন আর কি আপনার অবস্থাটা কি। একদম থার্ড জি ওয়ারে মানে ভাইয়া যখন বলছিলেন থার্ড ঘন্টায় হ্যাঁ, এসে যখন গ্রন্থ 12টা থেকে সমালোচনা 1টা শুরু করবেন। বাজবে, হ্যাঁ এই টাইমটায় এসে আপনারা বুঝবেন যে আপনার বাংলা পরীক্ষা হাতে আছে নাকি শেষ। এটা খুব ভালোভাবে বুঝতে পারবেন। এবং অনেকেই দেখবেন যে মোটামুটি 1টা 35 1টা 25 এই সময় এসে রচনা লেখা শুরু করতেছেন। এরকম অনেকের ক্ষেত্রেই হবে। হ্যাঁ, বারবার বলার পরেও হবে। তো এইখানে আসলে সিস্টেমটা কি? ও তারপরে কিছু মানুষ হচ্ছে সাহিত্যের, আমি আপনাদের এক্সাম ব্যাচ প্লাস হচ্ছে যারা এই পুরা কোর্সে আছেন তারা সবাই মনে হচ্ছে প্রথম একটা পরীক্ষা দিয়েছেন। ওই পরীক্ষা মানে 2টা পরীক্ষা দেওয়ার পরে খাতা দেখার পরে আমি আলাদা একটা সলভ ক্লাস চাই নিছি, কারণ আপনাদের সাথে অনেক বিস্তারিত কথা বলতেছি। যারা এক্সাম ব্যাচ তাদের সাথে তো কথা বলার মানে ওয়ে নাই। তো তাদের আসলে এত সমস্যা খাতায়, এটা আসলে বলার মতো না, আর এত কিছু লেখা পড়া যায় না। সাহিত্যের প্রশ্নে লেখার একটা সিস্টেম আছে, যে যেভাবে খুশি হচ্ছে টিকার মতন লেখা দিছেন, এইটা কোনো সিস্টেম না। যাক, আমরা ব্যাকরণের আলোচনায় থাকি। সেটা হচ্ছে আপনাদের প্রথম 1 দাগের প্রশ্ন থাকবে ব্যাকরণ, 2 দাগে থাকবে সারাংশ, 3 দাগে থাকবে ভাব সম্প্রসারণ, 4 দাগে থাকবে সাহিত্যের প্রশ্ন। এই হচ্ছে মোটামুটি প্রথম 1 ঘন্টা। এইখানে হচ্ছে আমার ব্যাকরণ। এখন আমরা যেভাবে আর কি মান বন্টন করি, আমরা ভাবি কি সারাংশ 3 মিনিট 3 লাইন লিখবো, এটা আমি মোটামুটি 5 মিনিটে লিখে দিব, না সমস্যা নাই। হ্যাঁ, এই এই কাজ করা যাবে না। সারাংশ সারমর্ম কিভাবে সলভ করবেন এটা আমরা ওই ক্লাসে আলোচনা করব, আমি ক্লাস নিবা যেই নিয়ে আলোচনা করব। তবে এইটার বেসিক ইয়ে হচ্ছে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে এই জায়গাটার, এবং প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখলে মোটামুটি চলে। তো আপনি সারাংশ লিখবেন না সারমর্ম লিখবেন এটা আগে থাকতে ঠিক করে নেবেন না, যে আমি এরকম অনেক গদ্য লাইন আছে। যখন আপনি 38 বিসিএস এর প্রশ্নটা দেখবেন, 38 বিসিএস এর যে কি বলে এটা সারাংশটা আছে, সেই সারাংশের যে গদ্যের যে অনুচ্ছেদটা দেওয়া, ওইটা পড়ে কোনো কিছু উদ্ধার করা সম্ভব না, খুবই কঠিন। মানে আমি তো পড়ে কোনো কিছুই বুঝছিলাম না। তো ওরকম সবসময় যে আপনার গদ্যটাই সহজ হবে কবিতাটা কঠিন হবে এরকম না। তার মানে কি আপনারা 2টা জিনিসের ওভারঅল প্রিপারেশন রাখবেন। নাম্বার 1 এইটা, কেউ আগেই চিন্তা করবে না, কারণ আমি অনেকেই দেখছি যে তার আগে চিন্তা করে কি আমি সারাংশ প্রিপারেশন নিব সারমর্ম নিব না। এরকম করা যাবে না, 2 জায়গায় দেখতে হবে। যাক, সেটা অন্য ইস্যু। এবং এই জায়গায় যথেষ্ট সময় রাখতে হবে। সময়টা কি? ধরেন মিনিমাম 15 মিনিট, আপনি মাত্র 3টা লাইন লিখবেন। 1টা লাইন দাঁড়ি, 2টা লাইন দাঁড়ি, 3য় লাইনে দাঁড়ি, এই যে 3টা দাঁড়িয়েলা 3টা বাক্য লিখছেন, তার জন্য 20 মার্কের উপরে আপনারা কেউ 14 দিবে, কাউরে 8 দিবে, কাউরে 10 দিবে। হ্যাঁ, এখানে অনেক ব্যাপার স্যাপার আছে। এবং সারাংশ সারমর্মটা যখন লিখবেন, প্রশ্নের উপরে আপনার যে মূল প্রশ্নটা থাকবে, ওই প্রশ্নের উপরে পেন্সিল দিয়ে সুন্দর করে লিখবেন। আপনি যে জিনিসটা খাতায় লিখবেন, এবং ওই জিনিসটা বারবার পড়বেন, পরে দেখবেন কোনো বানান ভুল আছে কিনা, কোনো বাক্যের গঠনগত ভুল আছে কিনা, আমার বাক্যটা কিভাবে একটু এদিক সেদিক চেঞ্জ করলে ভালো হয়, ওইভাবে প্রশ্নের উপরে এটা ভালো করে আগে ওকে করে নিবেন। এরপরে জাস্ট দেখা দেখা একদম দেখে দেখে খাতায় লাইন বাই লাইন তুলে দিবেন, কোনো কাটাকাটি করবেন না। এবং লেখাটা হবে কিরকম, এই যে একটা পূর্ণ পাতা, এই পূর্ণ পাতার এই মাঝখানে সারাংশ বা সারমর্ম এরকম লিখবেন। এখানে লিখলেন এত নং প্রশ্নের উত্তর, এই লিখলেন, এই 3টা লাইন লিখলেন, এই এই সামনেও একটু গ্যাপ থাকবে, তলেও ফাঁকা থাকবে, এর আগে পরে কোনো কিছু শুরু করবেন না, একদম ফ্রেশ থাকবে। ওই সিঙ্গেল পাতায় জাস্ট 3টা বাক্য থাকবে, আর কোনো কিছু থাকবে না। আপনারা অনেকেই করেন কি, এই নিচের জায়গা দিয়ে আর নতুন প্রশ্ন শুরু করেন, এটা কখনোই করবেন না। বিশেষ করে বাংলাদেশ অ্যাফেয়ার্সে, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে, বাংলার প্রশ্নে এগুলা কখনোই করবেন না। যে আমার এই যে এই জায়গাটায় আইসা শেষ হয়েছে, এতখানি জায়গা ফাঁকা, আপনি প্লিজ টার্ন ওভার লেখা পরের পেজে চলে যান, ওইখানে আরেকটা জিনিস শুরু করবেন না। এইটারও বাস দেন, এই তলেরটারও বাস দেন, এই কাজ করবেন না, ওই জায়গায় গ্যাপ রেখে যাবেন। এটা গেল। এখন আমরা ব্যাকরণে কতটুক সময় দিব? তাহলে আমাদের এইখানে ফার্স্ট পার্টে এইটুকু হচ্ছে জায়গা। আপনাদের মোটামুটি সাহিত্যের ধরেন প্রশ্ন কয়টা 5 ছক 30 এই ফরম্যাটেও আসতে পারে, 3 10 30 এই ফরম্যাটেও আসতে পারে, আবার 6 গুণ 5 এই ফরম্যাটেও আসতে পারে। যে ফরম্যাটেই আসুক না কেন, আপনারা মোটামুটি 50 মিনিটের মতন সময় লাগবেন। এখন যদি 10টা প্রশ্ন আসে, তাহলে আমি 5 মিনিট করে সময় পাইতেছি। 5 মিনিট করে যদি আমি সময় পাই, আমি একটা সিঙ্গেল পাতা লিখবো, জাস্ট এরকম একটা সিঙ্গেল পাতা লিখবো। কখন? যখন আমার 5 মিনিট সময় আছে। এখন ধরেন আমি তো 50 মিনিট বরাদ্দ রাখার কথা বলছি, আপনারা প্রশ্ন দিছেই 5টা, তাহলে আপনি তো 10 মিনিট করে সময় পাইছেন, তাহলে অন্তত আপনার 2 পাতা লেখা উচিত। এখন সাহিত্যের প্রশ্নে আমি এত টাইম দিতেছি কেন? আমরা সব পরীক্ষার প্রশ্নের মানবন্টন মানে টাইম ফ্রেমটা সাজাই কিভাবে, যে 200 মার্ক 4 ঘন্টা, অথবা এত মার্ক এত মিনিট, এইভাবে হচ্ছে সবকিছু চলবে না। বাংলা সাহিত্য চলবে না, বাংলা ব্যাকরণ চলবে না। কিছু জায়গায় টাইম বাড়াইতে হবে, কিছু জায়গায় টাইম কমাইতে হবে। সাহিত্যে মোটামুটি নিজেরা লিখতে লিখতে একটা টাইম ফ্রেমে আনবেন, তবে মোরাললেস 50 মিনিটে রাখার চেষ্টা করবেন। ব্যাকরণের ক্ষেত্রে কি করবেন,
খুব ফাস্ট লিখবেন। এবং এই ক্ষেত্রে হচ্ছে আপনার তো খাতার মানে জাস্ট শুরুই হয়েছে এটা দিয়া, এইখানে যে হাতের লেখা শুরু মানে খাতার স্টার্টিং এইখানে, কিন্তু এখানে যে হাতের লেখাটা খুব ভালো হইতে হবে এটা ম্যান্ডেটরি না। এবং আমাদের লেখার শুরুতে কি হয়, আমাদের হাতের লেখার স্পিড একটু কম থাকে। বাংলায় এই কাজ করা যাবে না। বাংলার একদম প্রথম যখন আপনি লেখা শুরু করবেন তখন চতুর্থ ঘন্টায় আপনার হাতের স্পিড যেরকম থাকে ওই স্পিডে লেখা শুরু করবেন। একদম একের কয়ের উত্তর, তৎসম শব্দ বানানের হচ্ছে 6টা নিয়ম। 1, রিরসয় পরে মূর্ধন্য ষ বসে, উদাহরণ এত। 2, এই যে টবর্গীয় বর্ণের সাথে মূর্ধন্য বসে, উদাহরণ এই। 3, এত সহবত মূর্ধন্য বসে মস্তক ভবন এই। এরকম টানা লিখে যাবেন, কোনো বাড়তি কথা লিখবেন না, 2টার বেশি উদাহরণ লিখবেন না, কোনো এক্সট্রা কথাবার্তা লিখবেন না। ব্যাকরণে বাগধারা আসলো, বানান শুদ্ধি আসলো, বানান শুদ্ধির বেলায় কি করেন, এমনি ছক বানান, অশুদ্ধ বানান, শুদ্ধ বানান, লাস্টে যায় পাই 1, 2। আরে ভাই বানানই আমার শুদ্ধ হয় না, আমার এত শক করার তো টাইম নাই। অথচ কেউ কি করছে কি, ত্রস্পর্শ কমা এত দিয়ে 5টা শুদ্ধ বাক্য দিয়ে দিছে, 6 5 পাইছে। আপনি শুদ্ধ যদি শব্দ থাকে শব্দটা লেখেন, যদি শুদ্ধ বাক্য বলে তাহলে শুদ্ধ বাক্যটা লিখবেন। ধরেন এইটা হচ্ছে 1-এর গয়ের উত্তর, শুদ্ধ বাক্য ক। ধরেন হচ্ছে এই যে সে লোকটি নিরপরাধ, তাহলে বইতে ছিল নিরপরাধী ছিল প্রশ্নে, আপনি লিখলেন নিরপরাধ। এই জায়গাটা আপনি চেঞ্জ করছেন, ওই চেঞ্জের তলে জাস্ট একটা দাগ দেন। তারপরে ধরেন বৃক্ষটি সমূলে উৎপাদিত হয়েছে, বৃক্ষটি সমূল উৎপাদিত হয়েছে দিলাম, বা সমকালীন সময়ে কাজটি সম্পন্ন হয়েছে, সমকালে কাজটি সম্পন্ন হয়েছে, বা ওইখানে যেখানে আপনি পরিবর্তন করছেন ওর তলে জাস্ট একটা দাগ দেন, পূর্ণ বাক্যটা লেখেন, দাঁড়িয়ে দেন। মানে সংক্ষেপে, যত সংক্ষেপে আপনারা করে পারেন। ব্যাংক জিকেতে কি করে, আমরা জাস্ট বলছি না যে একটা যেটা মেইন উত্তর একটা ওয়ার্ডে লিখে দেন, পূর্ণ বাক্য করার লেখার দরকার নেই। মানে কি, আপনার টাইম সেভ করতে হবে। ব্যাকরণে সেম, ব্যাকরণ হচ্ছে সলিড মার্ক। আপনার এইখানে হইছে মার্ক পাবেন, হন নাই মার্ক পাবেন না। এইখানে আপনার এই শখ করার জন্য তো আমি 1 মার্ক বেশি দিব না, সুতরাং এই জায়গায় বাড়তি কোনো টাইম নষ্ট করবেন না। এবং চেষ্টা করবেন 25 মিনিট সময়ের মধ্যে ব্যাকরণের যে 30 মার্ক এটা শেষ করে দেওয়ার। কারণ আপনার হাতে বর্ণনামূলক প্রশ্ন থাকবে মোটামুটি 2টা। ধরেন 6 মার্ক করে 5টা প্রশ্ন থাকবে, 5টা প্রশ্নের মধ্যে 2টা থাকবে বর্ণনামূলক প্রশ্ন। তো বর্ণনামূলক প্রশ্নের মধ্যে একটা থাকবে বানানের, আর একটা থাকবে ধরেন ওই যে গঠনগতভাবে বাক্য বা গঠনগতভাবে শব্দ। ওই 2টা জিনিস লিখতে একটু যে আপনার সময় লাগবে। বাকি থাকবে কি, বাগধারা থাকবে, বানান শুদ্ধি থাকবে, এইগুলা থাকবে। এইগুলা জাস্ট ঘেটাঘাট লিখে দিবেন, পারলে পারছেন, না পারলে আশপাশে তাকাবেনও না। যা পারছি, যেটা পারি নাই প্রশ্নটা গোল্লা দিয়া টাইনে পরের দিকে চলে যাবেন। দেখবেন কখন যে আমি বাগধারাটা পারি নাই, বানান শুদ্ধাটা পারি নাই। আপনার যদি দেখার খায়াস হয় 4র্থ ঘন্টায় দেখবেন। তার আগে ভাই নিজে যা পারেন টানবেন। আপনি যদি ব্যাকরণে 30-এ 24-25 পান, তাও আপনি 135 পাবেন, চিন্তা করেন না। হ্যাঁ, এইটা খবরদার বাংলা পরীক্ষায়, বাংলাদেশ অ্যাফেয়ার্সে এইসব বিষয়, বিশেষ করে বিজ্ঞান, বাংলাদেশ, বাংলা, এই 3 সাবজেক্টে কখনোই আশপাশে দেখার চেষ্টা করবেন না। আপনারা টাইমে কিন্তু বিশাল মানে বাড়ি খাবেন যদি এই কাজ করেন। লাস্টে নিজে যা পারবেন সেটাই লিখে দিয়ে আসতে পারবেন না। তাহলে ব্যাকরণে কি বললাম, 25 মিনিট, হইতে পারে এটা 30 মিনিট হবে, কিন্তু 25 মিনিট টার্গেট রাখবেন। এরপর হচ্ছে সারমর্ম লেখার টাইম আছে, 15 মিনিটে শেষ করবেন। এরপরে ভাব সম্প্রসারণ আসবে, ভাব সম্প্রসারণ মোটামুটি 15 থেকে 20 মিনিটে লেখার চেষ্টা করবেন। কতক্ষণ হইলো, 20, 40, 50, 60, 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে। আর 50 মিনিট বলছি কি সাহিত্য, এই টোটাল কয় ঘন্টা হয়ে গেছে, আমার 2 ঘন্টা হয়ে গেল না। এই মোটের উপরে আমারে যেমনে হোক 10টা মিনিট সেভ করতে হবে। মানে 1 ঘন্টা 50 মিনিটে আমারে প্রথম পত্র শেষ করতে হবে সামহাউ। মানে মিনিমাম 10টা মিনিট বাঁচানোর চেষ্টা করবেন। এটা বেশ টাফ, কিন্তু অসম্ভব না। আপনি ভাব সম্প্রসারণ লিখবেন কতটুক, মোটামুটি এরকম 3 পাতার মতন। এইটা হচ্ছে আমি আমার স্ট্র্যাটেজি ফলো মানে বলতেছি, এটা বিভিন্ন জন বিভিন্ন ভাবে ইয়ে করে। আমি 2 পাতা লিখেও 14 পাইছি, 3 পাতা লিখেও 11 পাইছি, বিভিন্ন রকম হয়েছে। তবে মোরাললেস হচ্ছে 2 পাতার কম না, 3 পাতার বেশি না, এরকম। কারণ ভাব সম্প্রসারণ হচ্ছে আপনি 3টা প্যারা মাত্র দিতে পারবেন। এইখানে একটা প্যারা, এখানে একটা প্যারা, এন্ড এইখানে একটা বডি শুরু করে এখানে শেষ হবে। বেশ বড় হইতেছে তাহলে। হ্যাঁ, বা 2.5 পেজে করতে পারেন। এবং এইটা 15 থেকে 20 মিনিটের বেশি না, তবে 15 থেকে 17 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করবেন। সারমর্মটা হচ্ছে নিজে ভালো করে পড়া প্রশ্নে লেখা ওইটা কপি পেস্ট করবেন। 12 থেকে 14 মিনিটে শেষ করবেন, 15 মিনিটের বেশি না। এই যে 3 মিনিট সেভ করলেন, এইখানে 3 মিনিট সেভ করলেন, ব্যাকরণে 2 মিনিট সেভ করবেন, এই যে 2-4 মিনিট সেভ করবেন, এইটা কইরা আপনারে, তার মানে দেখেন 10টায় পরীক্ষা শুরু হয়েছে, ঠিক 11টা 50-এর সময় যেন আপনার প্রথম পত্র শেষ হয়। হ্যাঁ, যেন অ্যাটলিস্ট 10টা মিনিট থাকে। ওই 10টা মিনিট যদি আপনি বাঁচাইতে পারেন, তাহলে সেকেন্ড পার্টের যেগুলো 15 মার্কের প্রশ্ন আছে ওখানে মোটামুটি 11 করে যদি 4-11 44 তুলতে পারেন, তাহলে আপনার 130 ক্রস হয়ে গেছে, কোনো চিন্তার কিছু নাই। আর এইখানে যদি একটা জায়গায় বাড়ি খায় 8 পেয়ে যান,
বা ধরেন দুইটা জায়গায় 4 32 পাইছেন আর একজন 44 পাইছে, এই তো 9 মার্কের গ্যাপ। আমি আপনাদের অনেক ভাইঙা চুরা বুঝাইলাম, এই জিনিসগুলো হচ্ছে পরীক্ষা দিতে 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 আয়ত্তে আসে। তো এই হচ্ছে মোটামুটি আমি যতগুলা পরীক্ষা দিয়েছি আমার স্ট্র্যাটেজি এই, বা যে জিনিসগুলা পরীক্ষার হলে দেওয়ার পরে আপনারা ফিল করবেন সেইগুলো আমি বললাম। হ্যাঁ, বাংলা পরীক্ষায় প্রথম ফার্স্ট পেপার দিতে খুব মজা লাগে, এবং সাহিত্যের প্রশ্নে তো ইদানিং খুব কমন পড়ে, এবং আপনারা এত সাহিত্য পড়বেন ভাববেন কি আরো লিখি আরো লিখি, এই কাজটা করা যাবে না। মিনিমাম মানে প্রথম ফার্স্ট পার্ট লেখার পরে যেন 10টা মিনিট সেভ করা যায়, এবং খুব খুব ফাস্ট লিখবেন, খুব ফাস্ট লিখবেন। সাহিত্যের ক্ষেত্রে 2 পেজ ভরাইতে হবে, সময় কম, গ্যাপ বাড়াই দেন, গ্যাপ বাড়াই দিয়ে লেখেন। হাতের লেখায় সাহিত্যের প্রশ্ন যেন সুন্দর হয়, কাটাকাটি না হয়, বানান যেন ভুল না হয়। হ্যাঁ, বানান ভুলের আসলে কোনো জায়গা নাই বাংলায়। ঠিক আছে, খুব সাবধানে লিখবেন। প্রয়োজনে যে বানান আপনার ভুল হইতে পারে তার সমার্থক শব্দ চলে যাবেন, ওই ইয়ের দিকে যাবেন না, ঝামেলার দিকে যাবেনই না। ঠিক আছে, এইভাবে মোটামুটি হচ্ছে আপনারা বাংলার জিনিসটা করবেন। আমি রেকর্ডটা বন্ধ করে দিই।